নমস্কার প্রত্যেককে, আমি এসডি স্যার এবং আরো একবার ওয়েলকাম আমাদের এসডিএসসি পর্দায়। এবং আজ আমি তোমাদের সাথে নিয়ে এসেছি আরো একটি ম্যাথামেটিক্সের সেশন। এবং আজ আমরা নিয়ে এসেছি ইউপিএসসি সিস্যাট 2026-এর বেঙ্গলি সলভ। কারণ তোমরা জানো যে গত রবিবার কিন্তু হয়ে গেল ইউপিএসসি সিস্যাট এবং বলা হচ্ছে এই বছর সবচেয়ে হার্ডেস্ট পেপার আমরা দেখতে পেয়েছি এই ইউপিএসসিতে। এবং সেই হার্ডেস্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই ম্যাথামেটিক্স। তো আমি চাই যে আমার বাংলার ছেলেমেয়েরা যারা ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছে কিংবা যারা এসএসসি কিংবা রেলেরও প্রিপারেশন নিচ্ছে, কারণ ম্যাক্সিমাম পোস্ট এসএসসি রেল ব্যাকগ্রাউন্ডেরই, ঠিক আছে, কিছু কিছু ইউপিএসসির পিওর ইউপিএসসির ছোঁয়া তো আছেই। তো যাদের প্রত্যেকের সমস্যার সমাধান হয় এবং প্রত্যেকে যাতে অঙ্কটা ভালো করে বুঝতে পারে, গভীরে বুঝতে পারে এবং এক্স্যাক্ট অ্যাপ্রোচ শিখতে পারে, ঠিক আছে। কারণ এই প্রশ্নগুলো ভালো প্রশ্ন, কোয়ালিটি প্রশ্ন, নলেজেবল প্রশ্ন। যদি তোমার নলেজ থাকে অ্যান্সার দিতে পারবে, না থাকলে দিতে পারবে না, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তো আসুন ভালো করে দেখি একদম বেসিক থেকে। 36খানা প্রশ্ন এবছর ইউপিএসসি সিস্যাটে ম্যাথামেটিক্সের পোর্শন থেকে এসছে। 36টাই আমরা সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। চল, তো একটা কোর্স দিয়ে আমাদের ক্লাস শুরু হয় প্রতিদিনের মধ্যে। এবারও আজকেও একটা কোর্স দিয়ে শুরু হচ্ছে। কি বলছে? আব্রাহাম লিঙ্কন স্যার একটা বিখ্যাত কোর্স, আই এম আ স্লো ওয়ার্কার বাট আই নেভার ওয়াক ব্যাক। ধীরে ধীরে এগোবো তাও ঠিক আছে, কিন্তু একবার যে কাজটা করে চলে আসবো সেখানে পেছনে ফিরে তাকাবো না। ধীরে ধীরে এগো, সমস্যা নেই, কিন্তু যাতে বারবার করে ব্যাক করতে না হয়, আবার বারবার করে জিরো থেকে শুরু করতে না হয়, তার থেকে ধীরে ধীরে এগো, কোনো সমস্যা নেই। আমরাও এই বিশ্বাসে বিশ্বাসী। এবং নতুন সরকার এসেছে, আশা করি রাজ্য সরকারও প্রচুর পরিবর্তন আসবে পরীক্ষা ব্যবস্থায় এবং সরকারি চাকরির পরীক্ষা ব্যবস্থা সঠিক ওয়েতে চলবে, সঠিক দিশাতে চলবে, এটাই আমাদের আশা, এটাই আমাদের ভরসা। তো নতুন সূর্য উঠবে, তার আগেই ইউপিএসসি সূর্য উঠেছে, দেখি সেই সূর্যের কিরকম তেজ। হ্যাঁ, আর যারা যারা মনে করছো যে এসডিএসসির সাথে জুড়ে যাবে অনলাইনে কিংবা অফলাইনে, তোমাদের সাথে জুড়ে যাওয়ার এই মোমেন্টে প্রথম এবং প্রধান লক্ষ্য হবে ডাউনলোড এসডিএসসি অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে এসডিএসসি অ্যাপ ডাউনলোড করো এবং মাত্র 49 টাকাতেই তুমি জুড়ে যেতে পারো আমাদের লক্ষ্যভেদ ব্যাচের সাথে। পরিচয় করতে পারো আমাদের ভিওডি সেশন, যেখানে ম্যাথ, ইংলিশ, জিকে, জিআই, ইংলিশ প্রতিটা জিনিসেরই আমরা কমপ্লিট ভিওডি সেশন তোমাদের রেকর্ড করে দিয়েছি মাত্র 49 টাকার বিনিময়ে। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তুমি এই কোর্স কিন্তু শুরু করতে পারো। এবং লাইভ ক্লাস কবে শুরু হবে, এই ব্যাচ সম্পূর্ণ ভিওডি, লাইভ ক্লাস যখন শুরু হবে আমরা জানাবো। কিন্তু আপাতত মাত্র 49 টাকার বিনিময়ে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য, যারা গরিব ছাত্রছাত্রী, যারা টাকার অভাবে পড়তে পারছিল না, সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছেও আমাদের এই কোর্স পৌঁছে যাবে। আশা করি যাদের ভালো লাগছে, যারা এসডিএসসি দেখছে নিয়মিত, তারা কিন্তু অবশ্যই শুরু করতে পারবে এই কোর্সটি। চল, তো শুরু করি ইউপিএসসি সিস্যাট 2026-এ আসা কোশ্চেনগুলোর সলিউশন। ইউপিএসসি সিস্যাট 2026-এ আসা প্রশ্ন, প্রথম 5টা প্রশ্নই সেই প্রশ্ন, ঠিক আছে, সেই ঝাঁকানাকা প্রশ্ন আর কি। দেখা যাক কারা করতে পারো, চেষ্টা করো উত্তর দেওয়ার, ঠিক আছে। পজ করবে, উত্তর দেওয়ার চেষ্টা করবে, না পারবে দেখবে। দেখো কি বলছে, এক্স ভিন্ন ভিন্ন মূল্যের 3টি মুদ্রা পায়, 1, 2, 5, 10 আর মানে কটি মুদ্রা পাই? দাঁড়াও, হ্যাঁ, এক্স কটা মুদ্রা পাই স্যার? এক্স 3টে মুদ্রা পাই, এক্স্যাক্টলি 3টে মুদ্রা পাই ভিন্ন ভিন্ন মূল্যের, যেটা 1, 2, 5, 10 ও 20। এইটা দিয়ে 3খানা মুদ্রা পেয়েছে। এইগুলো মুদ্রাগুলো টাকা অনুপাত, ঠিক আছে। যদি এক্স এর পাওয়া মোট টাকার পরিমাণ এম হয়, তবে এক্স কি 5 টাকা মূল্যের একটি মুদ্রা পেয়েছে? বুঝতেই পারছো কি স্টেটমেন্ট বেস কোশ্চেন ম্যাথামেটিক্স এর নতুন ইন্ট্রোডিউস হয়েছে এই ধরনের প্যাটার্ন, ঠিক আছে। আগামী দিনে কিন্তু সিজিএল, সিএইচএসএল, এনটিপিসি থেকে আরম্ভ করে সমস্ত ধরনের পরীক্ষায় এই প্যাটার্ন কিন্তু ইন্ট্রোডিউস হতে চলেছে, নিউ প্যাটার্ন, ঠিক আছে। স্টেটমেন্ট বেস প্যাটার্ন ম্যাথামেটিক্স ইন্ট্রোডিউস হয়েছে, ঠিক আছে। চলো,
তাহলে দেখো বলেছে যে টোটাল টাকার পরিমাণটা এম, ঠিক আছে। স্টেটমেন্ট 1, এম একটি মৌলিক সংখ্যা নয়, যেখানে বলছে এম কখনোই একটা প্রাইম নাম্বার হবে না। 2 বলছে এম এর অঙ্কগুলির সমষ্টি 5-এর চেয়ে বেশি হবে, এবং এরপরে 4টি অপশন দিয়েছে। এবং আগে আমি ভালো করে বুঝে নিই, তোমরা এই পর্ব 5টা অঙ্ক করতে সুবিধা হবে তোমার, যে এই অঙ্কগুলো কিভাবে করে, কি বলতে চেয়েছে, এই অঙ্কগুলোর অপশনগুলো কি। দেখো পরপর এরকম 5খানা অঙ্ক এসছে, দেখো সেম এই একই রকমের অপশন, আর উপরে দুটো করে স্টেটমেন্ট, দেখো উপরে দুটো করে স্টেটমেন্ট এবং নিচে অপশন, এই যে সবগুলোর ক্ষেত্রে একই, ঠিক আছে। এই 5টা প্রশ্নেরই এই জায়গাগুলোকে আগে আমরা ক্লিয়ার করি যে এবিসিডি বলতে কি বলতে চেয়েছে, ঠিক আছে। ভালো করে দেখো, বলছে এই বিকল্পটি নির্বাচন করুন যদি প্রশ্নটির উত্তর কেবল এই বিবৃতিগুলোর একটির সাহায্যে দেওয়া সম্ভব হয় কিন্তু অন্য বিবৃতির সাহায্যে দেওয়া সম্ভব না হয়। তার মানে কি বলছে, এইটা একটা প্রশ্ন তো, যে এক্স কি 5 টাকা মূল্যের একটি মুদ্রা পেয়েছে, হঠাৎ একটা প্রশ্ন করে বলছে এক্স কি 5 টাকার মুদ্রা পেয়েছে একটা, তার জন্য যে দুটো স্টেটমেন্ট দিয়েছে, দুটোর মধ্যে যদি যে কোনো একটা স্টেটমেন্ট দিয়ে তুমি বলতে পারো হ্যাঁ অবশ্যই পেয়েছে, তাহলে তুমি বলবে এটা অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর বলছে এই বিকল্পটি নির্বাচন করুন যদি প্রশ্নটির উত্তর যে কোনো একটি বিবৃতির সাহায্যে আলাদাভাবে দেওয়া সম্ভব হয়। তার মানে কি এটাতেও সম্ভব হবে অ্যান্সার দেওয়া, এটাতেও সম্ভব হবে। সাপোজ তোমাকে যদি শুধু বলে দেয় এম একটি মৌলিক সংখ্যা নয়, এটা বলে দিলেই কি তুমি ওই 5 টাকার মূল্য আদৌ পেয়েছি কি বলতে পারবে? যদি তুমি বলতে পারো তাহলে তুমি অবশ্যই বি অপশন চুজ করবে, যে এটাতেও বলা যাবে এটাতেও বলা, ঠিক আছে। আর যে কোনো একটাতে বলতে গেলে প্রথম অপশন, আর দুটোতেই যদি বলতে চাই আলাদা আলাদা ভাবে তাহলে বি অপশন, ঠিক আছে। সি, এই বিকল্পটি নির্বাচন করুন যদি প্রশ্নটির উত্তর দুটি বিবৃতি একত্রে ব্যবহার করে দেওয়া সম্ভব হয় কিন্তু যে কোনো একটি বিবৃতি এককভাবে ব্যবহার করে দেওয়া সম্ভব না হয়। মানে কি বলছে, বলছে এই যে দুটো বিবৃতি আছে, ঠিক আছে, ভালো করে বুঝবে, এই বিবৃতি দুটোকে যদি দেয় একসাথে তাহলেই এটা অ্যান্সার দেওয়া পসিবল হবে, যদি কোনো একটা দিয়ে দেয় তাহলে কিন্তু পসিবল হবে না, দুটোকেই দিতে হবে। মানে যদি একটা দিলেই মিটে যায় তাহলে এটা, যে কোনো একটাতেই মিটে যায়, দুটোতেই মিটে যায় যে আলাদা আলাদা ভাবে তাহলে এটা, দুটো মিলিয়ে একটা উত্তর হবে, মানে দুটোতে আলাদা আলাদা ভাবে হবে না, দুটো দিলেই তবে হবে তবে এটা। আর 4 নম্বর হলো যদি কোনো বিবৃতির সাহায্যে উত্তর দেওয়া না যায়, মানে এই দুটো বিবৃতি দিলেই এটা বলা সম্ভব হবে না যে এম একটা 5 টাকার মুদ্রা পেয়েছে। এই হলো তোমার অপশন, এইভাবেই ইউপিএসসি তে আসছে, আগামী দিনে অন্যান্য পরীক্ষাও স্টেট সেন্ট্রালের কিন্তু আসতে চলেছে এই প্যাটার্ন, এইগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। দেখো কি বলেছে, প্রথমেই তো বলেছে যে স্যার 3টে মুদ্রা দিয়ে 3টে মুদ্রা আমাকে যোগ করতে হবে এবং যে টাকাটা হবে এম, 3টে মুদ্রা যোগ করে, ধরো আমি প্রথমে নিলাম 1 টাকা 2 টাকা 5 টাকা, 1 টাকা 2 টাকা এবং 5 টাকা, যোগ করলে কত হচ্ছে দেখো 5 2 7 1 8। এটা কি স্যার একটা মৌলিক সংখ্যা? তুমি বলবে স্যার এটা তো মৌলিক সংখ্যা নয়, কারণ এই যে যোগ করলে যেটা আসবে সেটাই তো এম, তাই তো, যে যোগ করে যে 3টে টাকা যোগ করে যে এক্স এর পাওয়া মোট টাকার পরিমাণে, মানে 3টে যোগ করে মোট টাকা। 3টে কেন স্যার? কারণ এখানে বলে দিয়েছে 3টে মুদ্রা পাই, ঠিক আছে। তুমি বলতে পারো দাদা এটা তো ঠিকই, এটা তো তাহলে তো মৌলিক সংখ্যা নয়, এটা তো ঠিকই বলছে। আবার তোমার মনে হলো স্যার এটা যদি যোগ করি যে 20 10 আর 5, মানে 5 তো 1 টাকা রাখতেই হবে, ঠিক আছে, কারণ একটা 5 পেতেই হবে এটা বলেছে, ঠিক আছে। তাহলে 20 10 আর 5 যদি নিই তাহলে দেখো কি হচ্ছে, 20 10 30 5 35, ও 35 কি মৌলিক সংখ্যা? তুমি বলবে স্যার মৌলিক সংখ্যা নয়, তাহলে কি স্যার এই উত্তরটা কি ঠিক না? দাঁড়াও, তাহলে কি এই উত্তরটা ঠিক কি ঠিক না? 8 আর 25 ক্ষেত্রে যে উত্তরটা আমরা বললাম এটা কি ঠিক হলো না, ঠিক আছে। আচ্ছা, আরো দেখি, যেমন ধরো তুমি যদি এটা নাও 2 + 5 + 10, যদি এটা নাও দেখো 2 + 5 + 10, দেখো 5 10 15 আর 2 17, দেখো এটা তো স্যার প্রাইম নাম্বার হয়ে যাচ্ছে, এটা তো প্রাইম নাম্বার হয়ে যাচ্ছে, এটা তো সমস্যা, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর কথা, তুমি যদি 5টাকে বাদ দিয়ে দাও, দেখো 10 20 30 আর 2 32, তাহলে সেটাও কিন্তু প্রাইম নাম্বার নয়। দেখো 10 2 আর 20 নাও, 5কে বাদ দিয়ে দিলাম, 20 10 30 আর 2 32, সেটাও প্রাইম নাম্বার নয়, মানে এটা ঠিক কিন্তু এখানে স্যার 5 নেই। তার মানে প্রাইম নাম্বার নয়, এই সিচুয়েশনে 5 থাকতেও পারে 5 নাও থাকতে পারে, আবার 5 থাকলেই যে প্রাইম নাম্বার হবে এরকম কোনো মাথার দিব্যি নেই, 5 থাকলেও প্রাইম নাম্বার হচ্ছে, 5 না থাকলেও প্রাইম নাম্বার হচ্ছে। সুতরাং প্রথম অপশনটুকু দিয়ে এটা কখনোই বলা পসিবল নয়
যে এটা একটা নির্দিষ্ট 5 টাকার মূল্য পেয়েছে, তাহলেই মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে, এটা বলা সম্ভব না। 2 নম্বর কি বলছে, এম এর অঙ্কগুলির সমষ্টি 5-এর চেয়ে বেশি হবে। দেখো যাই যোগ করো, দেখো ভালো করে যদি বলো যে 5-এর চেয়ে যদি বেশি হতে হয়, তাহলে কি করতে হবে, যে কোনো তিনটে নিয়ে দেখো 2 আগে 3, 3-এর সাথে যাই যোগ করবে সেটাই 5-এর থেকে বেশি হবে। ঠিক আছে, হলো। এবার দেখো তুমি যদি 5, 2, 7, 1, 8 নাও, তাহলে তুমি বলতে পারো হ্যাঁ স্যার অবশ্যই 5-এর থেকে বেশি হচ্ছে, তাই না? তার মানে 5-এর থেকে যদি বেশি হতে হয়, তাহলে কি স্যার একটি 5 টাকার মুদ্রা আছে? অবশ্যই আছে, তাই তো। তার মানে কি দেওয়া বলতে চাইছে, এটার অ্যান্সার হবে অপশন নম্বর এ। যদি একটির সাহায্যে উত্তর দেওয়া সম্ভব হয় কিন্তু অন্যটির সাহায্যে উত্তর দেওয়া সম্ভব না হয়, অন্যটির সাহায্যে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। ঠিক আছে, ক্লিয়ার গেল একটা। ঠিক আছে, 2 নম্বর দেখো একই রকম বলছে এক্স ওয়াই পৃথক বাস্তব সংখ্যা এক্স ও ওয়াই এর মধ্যে কোনটি বড়, মানে এই এক্স ও ওয়াই এর মধ্যে কোনটি বড়, এই প্রশ্নটা কি করা যাবে? এই দুটো জিনিস দিলে কি, এই প্রশ্নটা দিলে কি প্রশ্নটা ঠিক না ঠিক নয়, মানে এটা কি ফিক্সড অ্যান্সার আসবে কি আসবে না? ঠিক আছে, দেখো প্রথম স্টেটমেন্ট অনুযায়ী 1 লেস দ্যান ওয়াই লেস দ্যান এক্স স্কয়ার মান ধরো একটা, ধরো ওয়াই এর মান তুমি ধরো এখানে হাফ ধরো 0.5। আচ্ছা এক্স এর মান তুমি ধরো আরেকটু ছোট ধরো 0.2, মানে যেখানে আমি ধরেই নিলাম কোনটি বড়, আমি ধরে নিলাম ওয়াই বড়, সেটা কি এখান থেকে পাওয়া যাচ্ছে প্রথম ইকুয়েশন থেকে? দেখো যদি এটা হয়, দেখো রুট 0.2 স্কোয়ার করলে কত হয় 0.04, ঠিক। লেস দেন ওয়াই কত আছে 0.5, লেস দেন 1, তার মানে এটা 100% ঠিক। আচ্ছা তাহলে ওয়াই আমি বড় ধরলাম, আচ্ছা যদি আমি এক্স বড় ধরতাম তাহলে কি হচ্ছে, তাহলেও কি এটা মিলে যাচ্ছে? দেখো তো এক্স যদি বড় হতো, সাপোজ এক্স যদি হতো, কোথায় গেল, ধরো এক্স এক্স কে একটু বড় সংখ্যা নিলাম, ধরো এক্স কে নিলাম হলো 0.3, ওয়াই কে ছোট নিলাম, ওয়াই কে ধরো নিলাম ধরো 0.2, ঠিক আছে, এক্স কে বড় নিলাম, ঠিক আছে। তাহলে কি হতো দেখো, এক্স স্কোয়ার মানে 0.3 স্কোয়ার মানে 0.09, ওয়াই এর কত স্যার 0.2 লেস দেন 1, ঠিক আছে। দেখো এটাও তো ঠিক, তুমি বলবে স্যার অবশ্যই 0.2 বড় 0.09 এর থেকে, তাহলে এটাও ঠিক। তার মানে এই যে স্টেটমেন্টটা দিয়ে এটা কি বলা পসিবল যে এক্স বড় বা ওয়াই বড়? এক্স বড় সংখ্যা যদি ধরি তাহলেও এই ইকুয়েশন ঠিক হচ্ছে, এক্স কে যদি ছোট সংখ্যা ধরি ওয়াই কে বড় ধরি তাহলেও এই ইকুয়েশন ঠিক হচ্ছে, তার মানে এটা বলা কিন্তু পসিবল নয়। 2 নম্বর ইকুয়েশনে দেখো এরকম একটা এক্স বড় একটা ওয়াই ছোট ধরি, ধরো সাপোজ এক্স তুমি ধরেছো ধরো সাপোজ ওই ধরো 0 পয়েন্ট রুট হবে এরকম একটা ধরো 0.04, আর ওয়াই ধরো তুমি ধরেছো ধরো 0.2, তাই ধরো। তাহলে এখানে বড় কে, বড় হলো এক্স, এক্সটা হলো বড়। দেখো এক্স যদি বড় হয় তাহলে ইকুয়েশনে বসাও ওয়াই, ওয়াই মানে 0.2 রুট এক্স, রুট এক্স করলে কত হচ্ছে, এর এ রুট করলে 0.2 লেস দেন 1। দেখো এটাও তো হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। তুমি এখানে ওয়াই এর মান 0.1ও ধরতে পারতে, তাহলে দেখো এখানে দেখো 0.1 যদি এখানে বসাও তাহলে দেখো এটা এটা আবার ঠিক, 0.2 বড় তাহলে এটা ঠিক। আবার যদি এক্স এর মানটাকে একটু বড় ধরো, সাপোজ এক্স এর মানটাকে তুমি ধরেছো 0.01, ওয়াই এর মানটাকে একটু তুমি ধরেছো ছোট 0.001, ঠিক আছে, ওয়াই এর মানটাকে ছোট ধরেছো, তাহলেও দেখো বসাও, দেখো ওয়াই, ওয়াই হলো 0.001, 0.001 লেস দেন রুট এক্স, এর রুট করলে কত হয়ে যাচ্ছে স্যার 0.1 লেস দেন 1, তাহলে এটাও ঠিক। তার মানে এক্স এর মান বড় ধরলেও হচ্ছে, এক্স এর মান ছোট ধরলেও হলো, ওয়াই এর মান বড় ধরলেও হচ্ছে, ওয়াই এর মান ছোট ধরলেও হচ্ছে। তার মানে কোনটা রাইট, যে কোনোটা দিয়েই বলা পসিবল না যে এক্স বড় না ওয়াই বড়। দুটো ইকুয়েশনের কোনো ইকুয়েশনই এখানে ম্যাচ করে তুমি এটা বলতে পারবে না যে এটাই বড় হবে কিংবা এটাই ছোট হবে। তার মানে কোনো ইকুয়েশন ম্যাচ করে এটার উত্তর দেওয়া সম্ভব, ঠিক আছে। নেক্সট, যদি এক্স তো ওয়াই পূর্ণ সংখ্যা হয় তবে এক্স কি একটি জোড় সংখ্যা, প্রশ্ন করেছে, তবে বলেছে এক্স কি একটা জোড় সংখ্যা হবে, ঠিক আছে। দেখো কি বলছে, বলছে এক্স স্কোয়ার
ওয়াই স্কোয়ার হলো জোড় সংখ্যা, আর 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো বিজোড় সংখ্যা। আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জোড় সংখ্যা হবে বলেই দিয়েছে, ঠিক আছে। এক্স কি সবসময়ের জন্যই জোড় সংখ্যা হবে? দেখি, এক্স একটা জোড় সংখ্যাও ধরি, একটা বিজোড় সংখ্যাও ধরি, ধরে টেস্ট করে দেখি যে প্রথমে এটা ঠিক হচ্ছে কিনা। দেখো, এক্স যদি জোড় সংখ্যা ধরি, ধরো 2 ধরলাম, তাহলে 2 স্কোয়ার 4, আর ওয়াই এর জায়গা ধরলাম ধরো 3 ধরলাম, মানে বিজোড় সংখ্যা ধরলাম। যাক, ওয়াই এর মানটা এখানে অত ইম্পর্টেন্ট না। 3 3 স্কোয়ার 9, তো 4 9 36, এটা জোড় সংখ্যা, ঠিক। তার মানে এক্স এর মান জোড়, এটা বলতেই পারি। আর এক্স এর মানে বিজোড় সংখ্যা ধরি, এক্স এর মান বিজোড় সংখ্যা মানে ধরো 3 ধরলাম, তাহলে 3 স্কোয়ার 9, আর ওয়াই এর মান ধরো আমি ধরলাম ধরো ওয়াই এর মান ধরো আমি ধরলাম কত ধরো বলো, 6 ধরলাম ওয়াই এর মান, ঠিক আছে। তাহলে ওয়াই এর মান যদি 6 হয়, তাহলে ওয়াই স্কোয়ার করলে কত হচ্ছে 36, তাহলে 9 × 36, 6 9 54, লাস্ট ডিজিটে 4, এটাও কি একটা জোড় সংখ্যা? তাহলে জোড় সংখ্যা হচ্ছে। তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জোড় সংখ্যা অবশ্যই হচ্ছে, কিন্তু তার মানে এটা বলা যাচ্ছে না যে এক্স জোড় সংখ্যা হতেই হবে, মানে এক্স জোড় সংখ্যা হলেও এটা জোড় সংখ্যা হচ্ছে, এক্স বিজোড় সংখ্যা হলেও এটা জোড় সংখ্যা হচ্ছে, দুটোই পসিবিলিটি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর কি হতে পারে? আচ্ছা, আর কি হতে পারে দেখো, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি বিজোড় সংখ্যা হয়, দেখো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বিজোড় সংখ্যা, তাহলে 1 তো একটা বিজোড় সংখ্যা, এইটা মিলে কি হবে বলেছে, একটা বিজোড় সংখ্যা তৈরি করবে, অড নাম্বার তৈরি করবে, ঠিক আছে। তাহলে অড নাম্বারের সাথে কি যোগ করলে অড নাম্বার হয়? তুই বলবে স্যার অড নাম্বারের সাথে একটা অড নাম্বার যোগ করলে অড নাম্বার হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিশ্চয়ই অড নাম্বার। এবার এক্স এর জোড় বিজোড় মান বসে দেখি যে এইটা অড আসে কিনা, তাই তো। অড প্লাস অড করলেই একমাত্র ইভেন হয়, এই অড প্লাস অড করলেই, সরি সরি আমি ভুল বললাম, অড এর সাথে ইভেন যোগ করলে তবেই তো অড হয়, তাই না। যেমন ধরো 3 একটা অড, এর সাথে যদি আমি একটা 5 যোগ করি তাহলে 8, এটা ইভেন হয়ে যাচ্ছে। আর যদি আমি একটা 6 যোগ করি 9, তাহলে অড হচ্ছে। আমার দরকার কি? আমার দরকার অডই দরকার। তাহলে কি করতে হবে? ইভেন নাম্বারই যোগ করতে হবে, বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে এটা ইভেন হতে হবে, মানে জোড় সংখ্যা হতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এক্স যদি এটা জোড় সংখ্যা বসাই, ভালো করে বোঝো, ধরো 2 স্কোয়ার হলো 4, প্লাস ওয়াই এর জায়গায় 6 বসিয়েছি, 6 স্কোয়ার 36, তাহলে এটা স্যার অবশ্যই ইভেন হতেই পারে। এক্স যদি বিজোড় সংখ্যা বসাই, ঠিক আছে, ধরো সাপোজ 3 স্কোয়ার 9 প্লাস ধরো এটা 5 স্কোয়ার 25 36, তাহলে এটাও একটা ইভেন সংখ্যা, ওয়াই এর জায়গায় 5। তার মানে এইখানে এটা কি উত্তর হয়ে গেল দেখো, যে দুটো উত্তরকে কিন্তু আমরা, মানে দুটো উত্তর থেকেই হতে পারে, দুটো উত্তর থেকেই পসিবিলিটি আছে। তাহলে আমি যদি দুটোকে একসাথে বলে দিই যে এটা বিজোড় হতে হবে, এটা জোড় হতে হবে, তার মানে এমন একটা জায়গা পড়বেই, খেয়াল করে দেখো, ভালো করে বোঝো, এক্স তো জোড় হচ্ছে, ওয়াই ও জোড় হচ্ছে, এটা যেমন একটা পসিবল, তেমন এখানেও এক্স যোগ ওয়াই জোড় পসিবল, ঠিক। তার মানে এই দুটো ইকুয়েশনকে মিলালে আমি একটা জায়গা পাচ্ছি যে এক্স জোড় সংখ্যা হচ্ছে, যেমন সাপোজ ধরো এটাকে এখানে এক্স কে কত ধরা হয়েছে 2, ওয়াই কে ধরা হয়েছে 6, এই 2 আর 6 যদি এখানেও বসাও, দেখো 2 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার অবশ্যই একটা জোড়। তার মানে দুটোকে যদি একসাথে দিয়ে দেয়, তাহলেই এমন একটা কন্ডিশন আমরা পাচ্ছি যেখানে আমরা বলতে পারি এক্স একটি জোড় সংখ্যা। সেই ক্ষেত্রে রাইট অ্যান্সার তাহলে আমরা কোনটা নেব, যে দুটি বিবৃতি একত্রে দিয়ে সম্ভব, দুটি বিবৃতি যেটা আছে 1 আর 2, দুটোকে মেলালে পসিবল, আলাদা আলাদা ভাবে বিবৃতি দিয়ে পসিবল না। মানে এটা থেকেও দু রকম পসিবল, এটা থেকেও দু রকম পসিবল, কিন্তু দুটোকে মিলিয়ে দিলে পসিবল। কিন্তু এখানে দেখো, এখানে দুটো পসিবল হচ্ছে, কিন্তু দুটোকে মেলানো যাচ্ছে না বলেই আমরা বলেছিলাম উত্তর দেওয়া সম্ভব নয়, ঠিক আছে। এখানে একটা মিল আছে। নেক্সট দেখো, এক্স হলো একটি নির্দিষ্ট কিছু বিজোড় সংখ্যার সংগ্রহ, এক্স হলো বিজোড় সংখ্যা, তার মানে এক্স ধরো 1 3 5 এরকম যাচ্ছে। আচ্ছা, ওয়াই হলো নির্দিষ্ট জোড় সংখ্যা, ধরো 2 4 6 এরকম যাচ্ছে। আচ্ছা, টি হবে এমন একটা সংখ্যা যার প্রতিটি সংখ্যা হয় এক্স থেকে অথবা ওয়াই থেকে নেওয়া হয়েছে, মানে হয় 1 3 5 নেওয়া হয়েছে, অথবা নেওয়া হয়েছে 2 4 6 থেকে, এটা ফিক্সড, ঠিক আছে। হয় এটা অথবা এটা, কোনটা নেওয়া হয়েছে বলা হয়নি।
টি এর প্রতিটি সংখ্যায় কি ওয়াই থেকে নেওয়া হয়েছে? আমাকে এটা প্রশ্ন যদি করে টি এর প্রতিটা সংখ্যায় কি ওয়াই থেকে নেওয়া হয়েছে, তার জন্য দুটো স্টেটমেন্ট দিয়েছে। এই দুটো স্টেটমেন্ট মেলালে কি তুমি বলতে পারবে, শিওর হতে পারবে যে টি এর প্রতিটা সংখ্যায় 2 4 6 মানে 1 3 4 5 নেই? দেখা যাক কি বলছে। প্রথম স্টেটমেন্ট বলছে যে টি এর অন্তর্ভুক্ত যে কোনো দুটি সংখ্যার যোগফল কিন্তু জোড় সংখ্যা। যে কোনো দুটি সংখ্যার যোগফল জোড় সংখ্যা, দেখো এদের যোগ করলেও জোড় সংখ্যা হয়, 4 আর 2 6, ঠিক। আবার 1 যোগ 3 যোগ করলেও কিন্তু 4 জোড় সংখ্যা হয়। তার মানে এখান থেকে এটা বলা পসিবল নয় এই 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 কথাটা থেকে যে এটা অবশ্যই ওয়াই থেকে নেওয়া হবে, যেটা ওয়াই থেকেও নিতে পারে, এক্স থেকেও নিতে পারে, ঠিক আছে। স্টেটমেন্ট 2 কি বলছে দেখো, যদি পি ও কিউ উভয়কেই টি থেকে নেওয়া হয়, যে পি কে এবং কিউ দুটো সংখ্যা নিলাম যে টি থেকে, হয় এখান থেকে নয় এখান থেকে নিলাম, তবে পি মাইনাস কিউ একটি জোড় সংখ্যা আছে। এখান থেকে একটা নাও, 1 আর 3 নাও। ধরো ধরো আমি আচ্ছা 3 আর 5 নাও। ধরো পি কে আমি 3, কিউ কে 5 দিচ্ছি, তাহলে 3 মাইনাস 1 2, 2 ইন্টু 5 10, এটা জোড় সংখ্যা, ঠিক। এটা হতেই পারে। আবার এখানেও দেখো যদি 4 আর 6 নিই, তাহলে 4 মাইনাস 1 করলে কত হচ্ছে 3 ইন্টু 6, 3 6 18, তাহলে এটাও জোড় সংখ্যা। তার মানে এটাও বলা পসিবল না এটা থেকেও যে এটা অথবা এটা থেকে নেওয়া হয়েছে, মানে এটা থেকেই নেওয়া হয়েছে বা এটা থেকেই নেওয়া হয়েছে জোড় দিয়ে, এখানেও বলা পসিবল নেই। এখান থেকেও নেওয়া হতে পারে, এখান থেকেও নেওয়া হতে পারে, কোনটা থেকে নেওয়া হতে পারে এই দুটো স্টেটমেন্ট দিয়ে আমরা সিদ্ধান্তে আসতে পারলাম না। সুতরাং রাইট অ্যান্সার কোনটা হবে? সুতরাং রাইট অ্যান্সার হবে অপশন নম্বর ডি, যদি কোনোটির সাহায্যেই দেওয়া পসিবল না হয়, ঠিক আছে। নেক্সট, যদি এক্স ওয়াই জেড পূর্ণ সংখ্যা হয় যার প্রতিটি একের চেয়ে বড়, তবে এক্স কি একটি মৌলিক সংখ্যা? মানে বলছে এক্স কি একটা মৌলিক সংখ্যা হবে, দেখা যাক। বলছে এক্স ওয়াই স্কোয়ার হলো 116। আচ্ছা এক্স ওয়াই স্কোয়ার 116, তাহলে 116 কি দিয়ে ভাগ যেতে পারে এটা ভাবতে হবে। আর এক্স জেড হলো 261, দুটো জিনিস গুণ করে 261 হয়ে গেছে, দুটো জিনিস গুণ করে 261। আচ্ছা দেখো এখানে 16 দেখে এটা বুঝতে পারছি এটা 4 দিয়ে যাবে, 4 মানে 2 স্কোয়ার। তারপরে একটা জিনিস আমি এটুকু ক্লিয়ার যে 2 স্কোয়ার এখানে হচ্ছে, ঠিক আছে 4, কারণ 16 4 দিয়ে যায়। আর এখানে হলো কত হয় স্যার, 4 দুগুণী 8, 29, তার মানে 29 ইন্টু 2 স্কোয়ার। আর 29ই এখানে এক্স, কারণ ওয়াই এর মাথায় স্কোয়ার আছে। তার মানে এই ইকুয়েশন থেকে আমি এটা ডিরেক্ট বলে দিতে পারি, এই ইকুয়েশনটা থেকে, যে হ্যাঁ স্যার ইয়ে থেকে বলা যাবে, এটা হলো ইয়ে থেকে বলা পসিবল, মানে এই ইকুয়েশন থেকে বলা এটা পসিবল, ঠিক আছে। আচ্ছা এক্স দের 261, দেখো এক্স দের 261 দুটো জিনিস গুণ করে একটা তো 29 আমরা পেয়েইছি, তাহলে 29 গুণ কত, 29 গুণ 9 261, তাহলে এখানেও আমি বলতে পারি এক্স 29, জেড হলো 9, তাহলে এক্স হলো মৌলিক সংখ্যা, এটা বলতে পারি। আবার কেউ তো তাহলে এটাকে ঘুরিয়েও বলতে পারে স্যার 9 গুণ 29, পারে না? তাহলে সেখানে তো আবার এক্স কি হয়ে যাচ্ছে, 9 জেড হচ্ছে 29, মানে এক্স তার এখানে কি হয়ে যাচ্ছে না, এক্স কিন্তু এখানে মৌলিক সংখ্যা হচ্ছে না। সুতরাং এই ইকুয়েশনটা থেকে এটা বলা পসিবল না যে এক্স মৌলিক সংখ্যাই হবে, বাট এটা থেকে পসিবল, মানে দুটোর মধ্যে যে কোনো একটা থেকে পসিবল। সেই অপশনটা কোনটা? সেটা হলো অপশন এ, যদি কেবল একটির সাহায্যে দেওয়া সম্ভব হয় কিন্তু অন্যটির সাহায্যে দেওয়া সম্ভব হয় না। ক্লিয়ার? তো এই 5টা ছিল চরম লেভেলে ইউপিএসসির কনসেপ্ট, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি সমস্যা হয় অবশ্যই আমার নাম্বার এখানে দেওয়া আছে, কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। চলো নেক্সট, এখন 31টা আছে, ঠিক আছে। বলছে কেজিতে এক্স এর ওজনকে এক্স দ্বারা প্রকাশ করা, যাই হোক এবিসিডি পি কিউ আর এস এর ওজন পরিমাপ করা হয়েছে, দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, এরকম 4টি ইকুয়েশন দেওয়া আছে, 1 2 3 4 5টা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। এবার দিয়ে বলছে নিচের কোন বিবৃতিটি সঠিক, এর মধ্যে কোন বিবৃতি সঠিক। আচ্ছা বলছে বি ও ডি একত্রে পি কিউ এর চেয়ে কম, অমুক কম পি কম। আচ্ছা মানগুলো বসিয়ে বসিয়ে দেখতে হবে। আচ্ছা দেখো বাবু, পি সমান সমান আর, আর কিউ সমান সমান এস, এটা একটা আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এ প্লাস সি যদি 6 এখানে বসায়, দেখো এ প্লাস বি প্লাস সি ডি 17, এর মধ্যে এ প্লাস সি হয়ে গেছে 6, তাহলে বি আর ডি মিলে এখানে কত হয়ে যাচ্ছে স্যার, বি আর ডি মিলে হয়ে যাচ্ছে 11, ঠিক। বি আর ডি মিলে হচ্ছে 11, মানে 11 হচ্ছে 17, ঠিক আছে। আচ্ছা দেখো
পি সমান সমান হচ্ছে আর, পি এর জায়গা তুমি আর বসাতে পারো। আচ্ছা আর বসালাম, এখানে বসালাম আর কিউ এর জায়গা এস, তাহলে এস আর এস 2s, মানে আর প্লাস 2s প্লাস ডি, এটা হলো 15, একটা ইকুয়েশন গেল। আচ্ছা আচ্ছা এখানে যদি আর এর জায়গা পি এটা বসালে যদি হয়, দেখো পি এর জায়গা যদি আর বসাই আর কিউ এর জায়গা যদি এস বসাই, ঠিক আছে, তাহলে আর প্লাস এস আর প্লাস বি, তার মানে দেখো পি এর জায়গা আর বসিয়েছি, তাহলে আর এবং আর মিলে হলো 2r, কিউ এর জায়গায় এস বসালাম, তাহলে এস প্লাস বি হলো 17, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এইটা একটা হয়েছে, এগুলো দিয়ে নিচের একটা বলতে হবে। পি ও কিউ একত্রে এ ও সি এর থেকে বেশি। এ আর সি যোগ করে কত হয়েছে স্যার? এ যোগ সি যোগ করে এসছে 6। আচ্ছা দেখো তো স্যার, এই দুটো ইকুয়েশন যদি আমি যোগ করে দিই, তাহলে আর আর 2r, 2r আর আর 3r প্লাস 2s 3s প্লাস বি প্লাস ডি, বি প্লাস ডি এর মান হলো 11 ইজিক্যাল টু 17 আর 15 32, ঠিক আছে। তাহলে 32 মাইনাস 11 করলে হলো 21, তাহলে 3 যদি কমন নিই তাহলে 3 ইন্টু আর প্লাস এস, সেটা হলো 21, তাই তো। তার মানে আর প্লাস এস এর মানটা আমরা পেলাম হলো 7। আর এবং এস ও যা, আর যা এস যা পি তাই কিউ তাই, তাহলে আর প্লাস এস যেমন আমি 7 পাচ্ছি, তেমন পি প্লাস কিউ এর মানটাও আমরা 7 পাচ্ছি, ঠিক আছে। এইগুলো পেলাম, ঠিক আছে। এবার দেখো কি বলেছে প্রশ্নে, কিউ এর ওজন পি এর ওজনের চেয়ে বেশি, এরকম তো কিছু বলা যাচ্ছে না। পি প্লাস কিউ 7, কে বেশি কে কম এগুলো বলা যাচ্ছে না। পি এর ওজন এটাও বলা যাচ্ছে না। পি ও কিউ একত্রে এ ও সি এর চেয়ে বেশি। আচ্ছা পি ও কিউ একত্রে কত? একত্রে হলো 7। কার থেকে বেশি বলেছে? এ এবং সি একত্রে। এ প্লাস সি কত স্যার? এ প্লাস সি 6। হ্যাঁ ঠিক, এটা তো 100% ঠিক, কারণ পি আর কিউ মিলে হচ্ছে 7, এ আর সি মিলে 6, এটা 100% রাইট। আর বি আর ডি একত্রে, বি আর ডি মানে কত স্যার? বি আর ডি মানে কত? বি আর ডি মানে হলো 11। দেখো বি আর ডি একত্রে 11, পি ও কিউ এর ওজনের চেয়ে কম, মানে পি ও কিউ এর ওজন কিন্তু 7, এটা কিন্তু বেশি হবে, কম হবে না। তার মানে এটা কিন্তু হবে না, এটা তো হবেই না, ঠিক আছে। বেশি, কম নয়, কখনোই কম হতে পারে না, ঠিক আছে, বেশি হবে। তাহলে অনলি অপশন পসিবল কোনটা হচ্ছে স্যার? তাহলে এটা রাইট আনসার কি হবে? এটা রাইট আনসার হবে। ক্লিয়ার? সো নেক্সট, এক্স ওয়াই জেড যথাক্রমে 4 ফুট 6 ফুট এবং 5 ফুট সামনের দিকে লাফ দেয়। ভালো কথা। সকাল 8টার সময় তারা সকলেই 199 ফিট চিহ্নের ওপর দাঁড়িয়ে পৌঁছায়। 195 ফিট চিহ্ন এবং 1000 ফিট চিহ্নের মধ্যে তারা সবাই কতবার একই চিহ্নের ওপর এসে পৌঁছাবে? একই সময় পৌঁছানো বাধ্যতামূলক নয় যদি তারা সকলেই 9টার মধ্যে 1000 চিহ্নটি অতিক্রম করে ফেলে। মানে সকলেই 1000 অতিক্রম করে ফেলেছে, তার মানে 199 এসে সবাই একবার দাঁড়িয়েছে। প্রশ্ন হলো 195 থেকে 1000 মধ্যে কতবার তারা একসাথে একই জায়গায় দাঁড়াবে, মানে তারা এলসিএমটা কতবার মিলবে, তাই তো। তাহলে আগে এলসিএম করে নিই, তাহলে 4, 6 এবং 5 এর এলসিএম করলে কত হচ্ছে স্যার? 4 6 24, না 12, 5 12, তাই তো। তার মানে 60 ফিট পর পর গিয়ে পড়বে, তার মানে 199 ফিটে একটা পড়বে, তার 60 ফিট পর মানে 259 ফিটে একটা পড়বে, তার আবার 60 ফিট পর মানে 319-এ গিয়ে একটা পড়বে, অ্যান্ড সো অন, এরকম চলতেই থাকবে, 60 ফিট পর পর পড়তে থাকবে। বলছে এরকম কতবার পড়েছে 1000-এর আগে, কারণ বলেছে সবাই 1000 ক্রস করে গেছে, ঠিক আছে। তাহলে 1000-এর আগে কোথায় আছে সাদা? 199 মাল্টিপল ইন্টু মানে 60 ঘর এগিয়ে, তাই তো। কারণ 199 পরে 60 ঘর করে করে কিন্তু এগোচ্ছে, ঠিক আছে। আচ্ছা স্যার 1000-এর আগে কোথায় আছে এটা তো তোমাকে আগে বুঝতে হবে, এর লাস্ট ঘরটা কত আছে এটা তোমাকে বুঝতে হবে, আদারওয়াইজ তোমাকে এরকম 60 ঘর করে এগোতে হবে, ঠিক আছে।
বা সবচেয়ে সহজ যদি তোমাদের বলি স্যার 195 থেকে 1000-এর মধ্যে কতগুলি ঘর রয়েছে, তুমি আমাকে বলবে স্যার 800, 805, মোটামুটি 805 থেকে 806 ধরে নাও, ঠিক আছে। তাহলে 805টাই তো 60 দিয়ে ভাগ করে নিলেই তো পাওয়া যায়, তাই না, যে কতগুলি ঘর হতে পারে, মানে 60 ঘর পর পর গেছে, ঠিক আছে, ঠিক আছে। যার প্রথমটা কিন্তু 199 থেকে শুরু করেছে, ঠিক আছে। তাহলে দেখো 60 60, 205, 3, 13 বার, ঠিক আছে। বলছে যে 13 বার ও কিন্তু যেতে পারে, মানে 199, তারপর 259, এই অমুক তমুক 13 যদি হয়, আমরা একবার চেক করে দেখি যে 13 পয়েন্ট সামথিং যেহেতু হচ্ছে, তাহলে 13 বারের পরে কি কোনো সমস্যা নেই, এন এর মান হলো 13, ঠিক আছে। দেখো লাস্ট সংখ্যাটা কত, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 13 মানে কি, 13 মাইনাস 1 12 ইন্টু ডি কত 60। তাহলে দেখো করে দেখো 6 12, এটা ঠিকঠাক করেছো তো, দেখি 60-এর মধ্যে 60, 1, 20, 205, 3, হ্যাঁ। শুরুর সংখ্যাটা কত 199, তাই তো, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিকই আছে। 6 12 72, 720, আর এখানে হলো 199, যোগ করে কত হচ্ছে দেখো 9, 9 আর 2 11, 2 9, 919, হ্যাঁ ঠিক। 919-এর পরেও একটা যাবে, 919-এর পরেও আরো একটা যাবে, কারণ 919-এর পরেও যদি 60 ঘর যায় তবে আরো একটা ঘর এগিয়ে যায়, তার মানে 960 আর 60 আর 19-এ কত হয়, 60 আর 19 হলো 79, 979 পর্যন্ত যাবে, তার মানে 13 প্লাস 1 14 বার যাবে। রাইট অ্যান্সার হবে কি 14 বার, কারণ 199টাও কিন্তু ধরতে হবে, ঠিক আছে। দেখো 195 থেকে 1000 চিহ্নের মধ্যে, মানে ইনক্লুডিং 199, তাই ইনক্লুডিং মানে প্রথমবার যে ঘটনাটা ঘটেছে সেটাকেও যেহেতু আমাকে নিতে হচ্ছে প্রথমবার, এই 13টা হলো যদি 199 তা যদি কাউন্ট না হতো তাহলে 13 বারে গিয়ে চলে যেত, ঠিক আছে। যেহেতু 199 কাউন্ট হচ্ছে তাহলে 14, ঠিক আছে। ক্লিয়ার, পরিষ্কার। আচ্ছা নেক্সট, একটি খেলনা টি সামনের দিকে অথবা পেছনের দিকে লাফ দেয়, প্রতিটি সামনের লাফে সে 5 মিটার সামনে এগিয়ে যায়, যেখানে প্রতিটি পেছনের লাফে সে 2 মিটার পেছনে যায়, মানে সামনে এগোলে 5 মিটার এগোই, আবার পেছনে গেলে 2 মিটার পেছনে চলে যায়, এইভাবে লাফাচ্ছে, ঠিক আছে। যদি 31টি লাফে টি 15 মিটার সামনে এগিয়ে থাকে, তবে সামনের দিকে দেওয়া লাফ এবং পিছনের দিকে দেওয়া লাফের মধ্যে পার্থক্য। টোটাল লাভটাই আমরা জানি না, কিন্তু আমরা জানি যে সে 15 মিটার এগিয়েছে, ঠিক আছে। কতবার সামনে লাভ দিয়েছে কিংবা কতবার পেছনে লাভ দিয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না, ঠিক আছে। শুধুমাত্র এটা আমরা জানি যে সে 31টা খানা টোটাল লাভ দিয়েছে, টোটাল 31 খানা লাভ দিয়েছে। অনেকে বলবে দাদা 3 করে লাভ দিচ্ছে, এরকম তো 5 বার দিলেই হয়ে যায়, সেরকম না, হয়তো বেশি বার, হয়তো একবার লাফিয়েছে সামনে, আবার বেশি 2 বার 3 বার পেছনে গেছে, এরকম কোনো ব্যাপার নেই যে একবার লাফিয়েছে একবার পেছনে এসে, একবার এগিয়েছে পেছিয়ে, সেটা না। এগোলে 5 মিটার এগোয়, পেছনে 2 মিটার পেছনে, কতবার এগিয়েছে কতবার পেছিয়েছে জানি না, টোটাল 31 বার গেছে, ঠিক আছে। তাহলে আমি ধরে নাও যে সে x মিটার গেছে সামনে, ঠিক আছে। ধরে নাও সে সামনে x বার গেছে আর পেছনে এসছে 31 মাইনাস x বার, তাহলে সামনে গেছে ফরওয়ার্ড গেছে x বার আর ব্যাকওয়ার্ডে এসছে 31 মাইনাস x, তাই তো, কারণ টোটাল 31টা লাফ দিয়েছে। তাহলে ফরওয়ার্ড লাফে 5 মিটার করে এগোই, তাহলে 5 ইন্টু x সে এগিয়ে গেছে, আর ব্যাকওয়ার্ড লাফে পেছোই, ব্যাকওয়ার্ড লাফ কতগুলো দিয়েছে স্যার 31 মাইনাস এক্স, ব্যাকওয়ার্ড লাফে পেছোই সেটা 2 মিটার ইন্টু 2, এবং টোটালের ওপর সে এগিয়ে গেছে কত, টোটালের ওপর সে এগিয়ে গেছে 15 ফিট প্লাস, এই হলো হিসাব, তাই না। দেখো এখান থেকে মান বেরিয়ে যাবে কি সুন্দর, 5x মাইনাস 31 মাইনাসে মাইনাসে প্লাস, ও আচ্ছা এটা একবারে গুণ করেই বসাও 2 দিয়ে, 31 দুগুণী 62, মাইনাসে মাইনাসে প্লাস 2x ইজিক্যাল টু 15, তাই তো।
তাহলে 5x 2x কত স্যার 7x, এটা এদিকে চলে গেলে 62 প্লাস 15 77, দেন x ইজ ইকুয়াল টু কত 11। তার মানে সে ফরওয়ার্ড লাভ দিয়েছে কটা 11টা, সামনের দিকে এগিয়েছে কবার 11 বার, পেছনের দিকে পিছিয়েছে কবার 31 মাইনাস 11 20 বার, ঠিক আছে 20 বার দেখে গেছে আর 11 বার সামনে এগিয়েছে, ঠিক আছে। তাহলে বলেছে এদের মধ্যে পার্থক্য কত, 20 আর 11-র মধ্যে পার্থক্য কত স্যার 9 বার, অপশন ডি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, একজন দোকানদার একটি ডেলিভারি বয়কে কাজে নিযুক্ত করেন এবং হোম ডেলিভারির জন্য তাকে একটি মোটরসাইকেল দেন। ভালো কথা, প্রতিটি ডেলিভারির জন্য ছেলেটিকে 5 টাকা দেওয়া হয়, মানে প্রতিটা ডেলিভারি দেবে তবে 5 টাকা করে দেওয়া হয়, ঠিক আছে। দিনের শেষে ওই দিনে অতিক্রান্ত দূরত্বে প্রতি কিলোমিটারের জন্য 2 টাকা করে পায়, মানে যত কিলোমিটার এক্সট্রা গাড়ি চালাবে তত কিলোমিটারের জন্য 2 টাকা, মানে 5 টাকা সে এমনি পাবেই, প্লাস প্রতি কিলোমিটারে যাওয়ার জন্য 2 টাকা করে পাবে, ঠিক আছে। ছেলেটি দিনে 500 টাকার বেশি উপার্জন করতে চায় কিন্তু 100 কিলোমিটারের বেশি পথ ভ্রমণ করতে চায় না। নিচের ডেলিভারি সংখ্যার মধ্যে কোনটি নিশ্চিন্তভাবে তার লক্ষ্যমাত্রা পূরণ করবে, মানে কোন সংখ্যায় ডেলিভারি দিলে তার লক্ষ্যমাত্রা পূর্ণ হবে, যে সে 100 কিলোমিটারের মধ্যে গেলও না আবার সে টাকাটাও পেল 500 টাকার উপর। দেখা যাক, দেখো প্রথমত 80 কিলোমিটার পথ যদি সে যায়, ঠিক আছে, আচ্ছা এটা হলো ডেলিভারির সংখ্যা, ঠিক আছে ডেলিভারির সংখ্যা। এবার দেখো ডেলিভারির সংখ্যা হচ্ছে 80, তাহলে 80 ইন্টু 5 400 টাকা সে পাচ্ছে, প্লাস প্রতিটা ডেলিভারির জন্য কিছু একটা জিনিস যেটা প্রতি ডেলিভারি কত কিলোমিটার করে যাবে সেটা তো আমার কাছে দেওয়ার আছে কি নেই, সেই ডেলিভারির সংখ্যাটা যদি আমি জানতে পারতাম যে 80টা ডেলিভারি বুঝলাম, কিন্তু একটা ডেলিভারি থেকে একটা ডেলিভারি কত দূর, 1 কিলোমিটার 2 কিলোমিটার 4 কিলোমিটার, এর সম্পর্কে কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তাহলে সেই তথ্য যদি না থাকে তাহলে তাকে 2 দিয়ে গুণ করব, এটা নেই, তথ্য নেই। একই রকম ভাবে এখানে 400 প্লাস হচ্ছে, এটা বলা যাচ্ছে না যে এক্স্যাক্টলি এটা 500-র উপর হবে। যদি 85 হয় তাহলে 85 ইন্টু 4 এই 85 ইন্টু 5 তার মানে 425 প্লাস কিছু একটা। যদি 90ও হয় তাহলে 90 ইন্টু 5 450 প্লাস কিছু একটা 2, কোনোটা দিয়ে এটা বলা যাচ্ছে না যেটা 500-র উপরে হিট করবেই। তাহলে হিট করতে গেলে কোন তথ্যের দরকার ছিল, যে একটা ডেলিভারি থেকে আরেকটা ডেলিভারির মধ্যে তার ডিস্টেন্স কত, এই তথ্যটা কিন্তু নেই। এই তথ্য নেই বলেই এই প্রশ্নটার সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন ডি, যে পর্যাপ্ত তথ্যের অভাবে প্রশ্নটির উত্তর দেওয়া সম্ভব নয়, ঠিক আছে। পর্যাপ্ত তথ্যের অভাব, কি তথ্য রয়েছে, যে একটা ডেলিভারি থেকে আরেকটা ডেলিভারির ডিস্টেন্স কত, এই তথ্যটা কিন্তু দরকার ছিল, যেটাকে আমরা 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। নেক্সট, 10 to the power m into 1000 into n is equal to 75 to the power 25 into 25 to the power 32 into 32 to the power 75 হয়, যেখানে n সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য নয়, আগেই বলেছে n 10 দ্বারা বিভাজ্য নয়, তবে m এর মান কত হলো, তাহলে m এর মান কত হলো, তাহলে কি বলেছে স্যার 10 to the power m into 1000 কে আমি লিখতে পারি 10 কিউব into n, আচ্ছা 25 75, 25 ইন্টু 3 লেখা যায়, তাহলে এটা লেখাই যায় স্যার 25 টু দি পাওয়ার 25 ইন্টু 25 টু দি পাওয়ার 32 ইন্টু 32 টু দি পাওয়ার লিখলাম। এবার বলেছে স্যার ভালো করে বুঝবে, n সংখ্যাটা 10 এর মাল্টিপলে কিছু হবে না, তার মানে n 10 টু দি পাওয়ার সামথিং নয়, তার মানে এখানে যে সংখ্যাটা হবে তার কিছুটা হবে 10 টু দি পাওয়ারের জন্য আর কিছুটা হবে 10 টু দি পাওয়ার 9 এর জন্য। তাহলে আমার যদি m এর মান বার করতে হয় এই ইকুয়েশন থেকে, তাহলে এদিকেও 10 টু দি পাওয়ার তৈরি করবে, এই রকম জিনিস তৈরি করতে হবে আমাকে, ঠিক। দেখো 10 কি কি দিয়ে তৈরি হয়, 10 তৈরি হয় 2 আর 5 দিয়ে, ঠিক। তাহলে এটাকে যদি 5 এর স্কয়ারে নিই তাহলে 5 এর স্কয়ার 25, দেখো এটা হলো 5 এর স্কয়ার তার টু দি পাওয়ার 25, মানে 25 দুগুণী 50, তাই এটাকে আমি বলতেই পারি স্যার 5 টু দি পাওয়ার 50, ঠিক আছে। এটা কথা আমি বলতে পারি 5 এর স্কয়ার, তাহলে 2 ইন্টু 32 64, 5 টু দি পাওয়ার ইন্টু এটা বলতে পারি স্যার 2 টু দি পাওয়ার 5, তাহলে 5 ইন্টু 75, একটা হিউজ সংখ্যা হবে, যা হলো। এবার তুমি একটা খেয়াল করে দেখো এইখানে
10⁻³ জিনিসও তৈরি হবে, 10⁻³ সারা জিনিসও তৈরি হবে। যেমন 5 কতগুলি তৈরি হচ্ছে, এখানে দেখো মানে সেম জিনিস যদি থাকে বেস, তাহলে পাওয়ার যোগ হয়ে যায়, 50 আর 64 যোগ হয়ে 114 হয়ে যাবে, ইন্টু 2⁵ ইন্টু 75 যা হবে হবে, তো যেটা অবশ্যই 114 থেকে বড়, তাই তো? তার মানে এখানে 114টা পাওয়ার এখানে দিয়ে দিলেই ও 10⁻114 ইন্টু 2⁻ সামথিং আকার লিখতেই পারি, ঠিক পারি। তার মানে এটাকে এইরকম ভাবে লেখাই যায় যে 10⁻ সামথিং 2⁻ সামথিং, 2⁻ সামথিংটা তৈরি করবে কাকে? এন কে। আর 10⁻ সামথিং কাকে তৈরি করবে? এই জিনিসটাকে। তাহলে এইটা মানে কি এর পাওয়ার বেস সমান, তাহলে একে লেখা যায় পাওয়ারে পাওয়ারে সমান m+3 পাওয়ারে পাওয়ারে যোগ ইন্টু n। তাহলে এই n তৈরি করছে 2⁻ সামথিং যেটা পড়ে রয়েছে বাকি, মানে 114টা দেওয়ার পরে বাকি যেটা পড়ে আছে। আর এই 10⁻ তৈরি করছে কাকে? একে তৈরি করছে, তাই তো? তাহলে 10⁻m+3 আর এখানে আছে 10⁻114, তার মানে m+3টাই আসলে কাকে তৈরি করছে? 114কে তৈরি করছে। তার মানে m কাকে তৈরি করছে? আলটিমেটলি 111কে ডিনোট করছে। অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, একটি ট্রেন টি এর গতিবেগ ঘন্টায় 100 কিমি এবং অন্য একজন ব্যক্তি পি এর গতিবেগ ঘন্টায় 4 কিমি। ঠিক আছে, টি ট্রেনটি পি ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ভালো কথা। যদি পি ব্যক্তিটি টি এর গতিশীল থাকার অভিমুখে যাত্রা করে, আচ্ছা যদি অভিমুখে যাত্রা করে, আচ্ছা যদি পি ব্যক্তিটি বিপরীত দিকে যাত্রা করে তাহলে কত সেকেন্ড অতিক্রম করবে? আচ্ছা, সেম দিকে গেলে অতিক্রম করবে এত সেকেন্ডে, বিপরীত দিকে গেলে কত সেকেন্ডে অতিক্রম করবে, তাই তো? ঠিক। তাহলে দেখো একটা ট্রেনই একটা মানুষকে অতিক্রম করছে, মানে ডিস্টেন্সটা ফিক্স। ডিস্টেন্স ফিক্স হলে কি হবে? স্পিডের যা রেশিও তার অপোজিট রেশিও হলো টাইমের রেশিও, তাই তো? তাহলে স্পিডের রেশিও স্যার কত? দেখো যখন নাকি এটা হলো সেম দিক আর এটা হলো অপোজিট, ঠিক আছে? তাহলে সেম দিকে যখন যাচ্ছে, তাহলে সেম দিকে গেলে কি হচ্ছে? দেখো সেম দিকে গেলে স্পিড কি হচ্ছে? বিয়োগ। আমরা জানি রিলেটিভ স্পিড বিয়োগ হয়, তাহলে রিলেটিভ স্পিড বিয়োগ করে দাও, একটা 100 একটা 4, তাহলে 104 মাইনাস 96। আর অপোজিট দিকে গেলে কি হয়? যোগ হয়, তাহলে 100 প্লাস 104, মানে 100 প্লাস 104। এটা যদি স্পিডের অনুপাত হয় তাহলে টাইমের অনুপাত কি হবে স্যার? এক্স্যাক্টলি উল্টো, ঠিক। এবং একটা টাইম বলেই দিয়েছে, একটা টাইম কত বলেছে? 15 সেকেন্ড। আছে এটা একটু ছোট করে নিই, 4 দিয়ে যদি কাটি তাহলে 26:24, আবার যদি 2 দিয়ে কাটি 13, মানে সেম দিকে গেলেও 13 সেকেন্ড সময় লাগে, বিপরীত দিকে গেলে 12 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, হলো। সেম দিকে গেলে তোমার টাইমটা বলে দিয়েছে কত সেকেন্ড? সেম দিকে গেলে 15 সেকেন্ড সময় লাগে, তার মানে 13 মানেই হলো 15, 13 মানেই হলো 15। তাহলে বলছে অপোজিট দিকে যেতে গেলে কত সময় লাগে? অপোজিট দিকে মানে কত স্যার? 12। 12 মানে কত? ঠিক আছে, তাহলে 12 ইন্টু 15 কত স্যার? 180/13। পয়েন্ট অ্যান্সার আসবে, সবই খুব কাছাকাছি পয়েন্ট। 13 13 169, 11 110 পয়েন্ট, 7 13 91, 8 13 13.8, আর 13.8 দিয়ে একটাই অপশন আমরা দেখতে পাচ্ছি স্যার, কোথায়? অপশন নম্বর। ক্লিয়ার হলো? নেক্সট বলছে 1/3 লেস দেন এক্স লেস দেন ওয়াই লেস দেন 2 এর জন্য নিচের কোন বিবৃতিটি সর্বদা সঠিক, অল টাইম সঠিক হবে? দিয়ে দুটো স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে? কোন বিবৃতি সঠিক? এটা সঠিক হবে, এটা সঠিক হবে, ঠিক আছে? দেখো বলেছে 1/3 এক্স ওয়াই, মানে এমন একটা মান নাও, ধরো ওয়াই এর মান আমি 1 নিলাম আর এক্স এর মান নিলাম হাফ। কারণ 1/3 মানে 0.33 আর হাফ মানে 0.5, 0.5টা বড়, তার থেকে একটু বড় 1, তার থেকে একটু বড় 2, এরকম একটা মান নিলাম, ধরে নাও নিলাম, ঠিক আছে? নিয়ে কি বললাম? দিয়ে দেখি কোন বিবৃতি সঠিক হচ্ছে। প্রথমে বলছে এক্স প্লাস 1/x, এক্স মানে হাফ, প্লাস 1/x এর উল্টো দিকে করে দিলে 2, তাহলে করলে কত হচ্ছে স্যার? 2.5। আর y প্লাস 1/y,
ওয়াই মানে হচ্ছে 1 প্লাস 1/1 মানে 1 2। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা বড় হয়ে যাচ্ছে, এটা বড় হয়ে যাচ্ছে। আর এখানে কি দেওয়া আছে স্যার, এটা ছোট, উল্টো দেওয়া আছে। দেখো আড়াই বড় হচ্ছে 2 এর থেকে, আর আমাদের এখানে দেওয়া আছে ছোট, তার মানে এটা হবে না। প্রথমটা বাতিল, ঠিক আছে। সেকেন্ড দেখো কি বলছে, সেকেন্ড দেখো কি বলছে, রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। আচ্ছা এটাকে যদি আমি একটু ভালো করে লিখি, আমি যদি এটাকে পুরোটাই রুট দিয়ে দিই কেমন হয়, আমি যদি বলি স্যার পুরোটাই রুট, তাহলে এখানে ওয়াই স্কোয়ার, ঠিক আছে, তাহলে ওয়াই স্কোয়ার রুট হয়ে ওয়াই বাই। এটা করলে কি হচ্ছে দেখো, 1/y স্কোয়ার, 1/y মানে কত, y এর মান কত ধরেছি 1, তাহলে 1/1 মানে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মানে 1, এটা 1 প্লাস 1। আচ্ছা এখানে কি আছে স্যার দেখো, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার করে নিলাম, ঠিক আছে। তোমার বোঝার সুবিধার জন্য কেন করলাম স্যার, কারণ এক্স টি ছিল কিন্তু এক্স স্কোয়ার করে রুট করলাম যাতে একবারে। তাহলে 1/x স্কোয়ার, এটা মানে কি 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার এটা ধরেছি, এক্স মানে 1/2, তাহলে উল্টে গেলে 2, 2 স্কোয়ার মানে 4 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে 1, মানে এখানে হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 5, ঠিক আছে। তাহলে কে বড়, এটা বড়, চিহ্ন এরকম হওয়া উচিত, দেখো চিহ্ন কিন্তু এরকমই হয়েছে, তাহলে এটাই কোনো সমস্যা নেই, মানে কেবল 2 বা অপশন বি হলো রাইট। অপশন বি তে হচ্ছে কিন্তু অপশন এ তে কিন্তু হচ্ছে না, ঠিক আছে। নেক্সট, একটি ট্যাঙ্ক থেকে 298 লিটার জল নিতে হলে একজনকে সর্বনিম্ন কতবার পরিমাপ করতে হবে যদি পরিমাপক সিলিন্ডারগুলির ধারণ ক্ষমতা 1 লিটার, 6 লিটার, 25 লিটার এবং 100 লিটার হয়, ঠিক আছে। কতবার নিতে হবে, ঠিক আছে। দেখো অনেকেই এটা বলতে পারো স্যার, মানে এগুলো দিয়ে তোমাকে 298 লিটার করতে হবে, ঠিক আছে। দেখো কেউ বলতে পারে স্যার 100 লিটার নিলাম, তাহলে 100 লিটারে দুটো নিলাম, 200 লিটার, ভালো করে বোঝো এটাই অ্যান্সার, এটা বলছি না, এটা কেউ নিতে পারে, ঠিক আছে। 200 লিটার গেল, কারণ তিনটে নিলে 300 লিটার হয়ে যাচ্ছে, দুটো নিয়েছে। আচ্ছা তারপর দেখো এরপরে বড় কোনটা, 25, 25-এর তিনটে নিলাম, সর্বনিম্ন বলেছে, তার সর্বনিম্ন মানে কি বেশিগুলো বড় বড় করে নিতে হবে, তাহলে 25 3 কত 75, এটা হলো। তারপরে 6 লিটারের মান নিচ্ছে, কটা নেবো দেখো, 75 চলে গেলে 175 চলে গেল, আর পড়ে আছে 23, তার মানে 3 বার দিতে পারি সর্বাধিক, তাহলে 18, 3 6 18, তাহলে আর কত দরকার দেখো, 8 পাশে 13, হাতে আমার 1 2 7 2 9, 293 হয়ে গেছে এটুকুতে, তাহলে 298 মানে আর 5 লিটার, তাহলে 1 লিটারের 5টা ইউজ করতে পারি। তো টোটাল আমার কতগুলো ইউজ হচ্ছে, 5 3 8 3 11 2 13, অনেকেই এটাকে 13 অ্যান্সার দিয়ে ফেলেছে, বাট 13 কিন্তু এটা অ্যান্সার হবে না। কেন হবে না দেখো, মিনিমাম বলেছে, মিনিমাম মানে কি, এটা যেমন তুমি বলতে পারো তেমন একজন তো এটাও বলতে পারে যে স্যার 100 থেকে 3 বার চুবালাম, দিয়ে 300 বার করে নিলাম, তারপরে এই যে 1 লিটারের যে মাল সেবারে দুবার দিয়ে দুটো মাইনাস করে 298 চলে এলাম, তো আমি কবার ইউজ করলাম, মাত্র। তার মানে তুমি বলতে পারো এটা কেন হবে, আমি তুলে নিতে পারি কি একবার নিয়ে, হ্যাঁ এটা তো বলেইছে যে একটা ট্যাঙ্ক থেকে 298 লিটার জল তোমাকে মেপে নিতে হবে, তাহলে তুমি যে যে জিনিসটা নিয়ে এসছো সর্বনিম্ন কতবার পরিমাপ করতে হবে, পরিমাপ যেটা দিয়ে মাপবে সেটা 1 কেজি, 1 লিটার, 6 লিটার, 25 লিটার, 100 লিটার আছে। তো তুমি প্রথমে 3টে লিটার তুললে, 3টে 100 তুললে, 300 লিটার তুললে, তোলার পর আবার যে 1 লিটারের যে মাল আছে ওখান থেকে আবার 2 লিটার জল ওখানে ফেলে দিলে, তাহলে 298 লিটার তোমার হয়ে গেল। তাহলে 3 আর 2 মাত্র 5 বার পরিমাপ করেই তুমি 100% জায়গায় চলে যেতে পারো, এবং যেহেতু মিনিমামের প্রসঙ্গ রয়েছে সেই ক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু আমরা বলছি অপশন বি হওয়া উচিত, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, 4 ধরনের বাটখারা বা ওজন রয়েছে, যেগুলি হলো 1 কেজি, 2 কেজি, 5 কেজি এবং 10 কেজি। ভালো কথা, পরিমাপ করার সময় যদি কমপক্ষে 8টি কিন্তু 11টির বেশি নয় এমন সংখ্যক 1 কেজির বাটখারা ব্যবহার করতে হয়, তবে একজন সর্বাধিক কতগুলি ভিন্ন উপায়ে 20 কেজি পরিমাপ করতে পারবে।
একবারের বেশি ব্যবহার করা যাবে না, এইরকম করে 20 কেজি তৈরি করতে হবে। আর 1 কেজিটাকে তুমি কি ব্যবহার করতে পারো, কতবার করতে পারো, কমপক্ষে 8 বার, মানে মিনিমাম 8 বার করতেই হবে 1 কেজি দিয়ে তুমি 20 কেজি বানাও। আচ্ছা, 4 ধরনের বাটখারা আছে, 1, 2, 5 আর 10। তোমাকে আলটিমেটলি বানাতে হবে কি সবগুলো যোগ করে 20, ঠিক আছে? তো তুমি ধরো 1 কেজিরই 8খানা নিয়ে ফেলেছো, নিলাম, ঠিক আছে, 8খানা নিলাম। আচ্ছা আচ্ছা, আলাদা আলাদা করে করি, তার মানে বুঝতে সুবিধা হবে। এটা হলো 1 কেজি, এটা 2 কেজি, এটা হলো 5 কেজি, এটা 10 কেজি, এবং টোটাল তোমাকে দেখাতে হবে। তো তোমাকে বলেছে 1 কেজি মিনিমাম 8টা নিতে হবে, নিলাম 8টা। আচ্ছা, 2 কেজির 5টা নিতে পারি, 5 দুগুণি 10। আচ্ছা না, 2 কেজির 6টা নিতে পারি, তাহলে তো দেখো 6 দুগুণি 12 আর 8, এটা হতেই পারে, ঠিক? এগুলো নিলাম না, ঠিক আছে, এটা নেই, এটা নেই। আচ্ছা, এটা 8টা নিলাম, এটা 6টার বদলে এবার 5টা নিলাম, দেখো 5 দুগুণি 10, তাহলে কিন্তু আর 20 হচ্ছে না, তাহলে 5-এ হচ্ছে না। 4, 4 গেলে হচ্ছে 4 দুগুণি 8, 8 8 16, তাও হচ্ছে না। 3, 3 দুগুণি 6, 8 6 14, তাও দিয়ে পসিবল না, ঠিক আছে? যদি দুটো নিই, দুটো নিলেও পসিবল না। যদি একটা নিই, হ্যাঁ একটা নিলে পসিবল, দেখো 8 দুগুণি 10 আর 5 দুটো নিতে পারি, তাহলেও 20 হচ্ছে। অথবা 8 একটা, এটা একটা, 8 2 10, 5 নিলাম না, 10 একটা নিলাম, তাহলে 10 2 12 8-এ, তাহলেও হচ্ছে 20। এই 3টে ভাবে নেওয়া যেতে পারে। 8 থেকে আর পসিবল না। আচ্ছা, 9 যদি নিই, দেখো 9 নিলে 2 নেওয়া যাবে না, ঠিক আছে, মানে একবার নেওয়া যাবে না, কারণ 11, দুবার নিলে 13 হচ্ছে না, 5 আর 10 দিয়ে হচ্ছে না। 3বার যদি নিই, ঠিক হতেই পারে, কারণ 3 দুগুণি 6, 9 6 15 আর একটা 5 20, এখানে নিলাম না, এটা পসিবল, ঠিক আছে। আবার 9টা নিলাম, 4টে যদি নিই, 4 দুগুণি 8, 9 আর 17, আর পসিবল হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, 9টা নিয়ে 9-এর সাথে 20, 11, না আর এখানে পসিবল হচ্ছে না। 10 থেকে যদি নিই, দেখো 10 একটা নিলাম, মানে একটা 10, আর এখানে একটা নিলাম, তাহলে 20 পসিবল। এখানে 10, এখানে দুটো নিলাম, এগুলো নিলাম না, পসিবল। 10 নিলাম, এ 5টা নিলাম, এগুলো নিলাম না, এটাও 20 পসিবল। আর কি কোনোভাবে পসিবল? হ্যাঁ, আর তো পসিবিলিটি দেখতে পাচ্ছি না। 9 থেকে কি আর পসিবিলিটি আছে? 9 যদি নিয়ে নিই, 10 নিলেই 19 হচ্ছে না, 5 নিলেও হচ্ছে না, একটা 5 নিলেই হচ্ছে, আর এছাড়া হচ্ছে না। তাহলে 1 2 3 4 5 6 7 ধরনের পসিবিলিটি আছে, 7 হবে অ্যান্সার। কত ধরনের পসিবিলিটি পসিবল? 7 ধরনের পসিবিলিটি পসিবল, ঠিক আছে, যেখান থেকে সম্ভব 20 কেজি ওজন মাপ করা যায়, ঠিক আছে। নেক্সট, একটি পরীক্ষায় ক্লাসের গড় নাম্বার x বৃদ্ধি পেয়ে x প্লাস 4 হয়, অর্থাৎ 4 বৃদ্ধি। ভালো কথা। যখন একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সংশোধন করা হয়, যার সংশোধিত নম্বর 0-র পরিবর্তে 100 করা হয়েছে, ঠিক আছে, 0-র পরিবর্তে 100। পরবর্তীকালে অন্য একজন শিক্ষার্থীর নাম্বার 56-র জায়গায় 61 রেকর্ড করা হয়েছিল বলে জানা যায়। যদি আর কোনো সংশোধন না থাকে, চূড়ান্ত সংশোধিত গড় হয় y, তাহলে y মাইনাস x, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। তো তুমি আগে আমাকে বলো, একটি পরীক্ষায় ক্লাসের গড় নাম্বার x থেকে 4 বৃদ্ধি পেয়েছে, কেন 4 বৃদ্ধি পেয়েছে? কারণ একজন 0 থেকে 100 হয়েছে। ভালো করে বোঝো, 0 থেকে 100 হওয়া মানে, 0 থেকে 100 হওয়া মানে 100 নম্বর বেড়েছে, কিন্তু প্রত্যেকের 4 করে বেড়েছে। আমি বলছি 100 বেড়েছে, কিন্তু প্রত্যেকের 4 করে বেড়েছে। এই কথাটার অর্থ কি? কতগুলি ছেলে ছিল? 25টা ছেলে ছিল। তার মানে আমার প্রথম যে শর্ত সেখানে হলো যে একটা ক্লাসের টোটাল ক্যান্ডিডেট ছিল 25, ঠিক আছে। আচ্ছা, অন্য একজন শিক্ষার্থীর গড় নাম্বার 56-র জায়গা ভুল করে 81 নথিভুক্ত হয়েছে, ঠিক আছে, যদি কোনো সংশোধন না থাকে। এবার তুমি ভালো করে খেয়াল করে দেখো, 56-র জায়গায় যদি 81 নথিভুক্ত হয়,
56 জায়গায় যদি 81 নথিভুক্ত হয়, ভালো করে বুঝবে, তাহলে কি হবে গড় নাম্বার? মানে আগে তো প্রথমে তো ছিল গড় এক্স, এখন তো হয়েছে স্যার এক্স প্লাস, ঠিক আছে, প্রতিষ্ঠা ছিল। এবার এটা তো আমরা বুঝতে পারছি যে 56 জায়গায় যদি 81 নথিভুক্ত হয়েছে, তার মানে এটা কি 56 জায়গায় 81 নথিভুক্ত হওয়া মানে একটা ক্লিয়ার ইন্ডিকেশন, সেটা হচ্ছে যে 25 নাম্বার বেশি লিখে ফেলেছে। তার মানে তোমাকে কি করতে হবে? 25 নাম্বার কম লিখতে হবে, ঠিক? তাহলে 25 নাম্বার যদি আমাকে কম লিখতে হয়, তাহলে স্যার এখন আমাকে কত লেখা উচিত? তুমি বলবে স্যার এখন আমার এই ছেলে কটা, ছেলে 25টা, তাহলে 25টার মধ্যে 25 নম্বরের টোটাল ভুল, তাহলে প্রত্যেকের মধ্যে ভুল কত? 1। তাহলে এখন কত হয়ে যাওয়া উচিত স্যার? x - 1 হয়ে যাওয়া উচিত, তাই তো? কারণ 56 জায়গায় 81 নথিভুক্ত হয়েছে, অরিজিনাল হলে। তার মানে আলটিমেটলি বলা ভালো x - x না বলে এটাকে একটু ভালো করে যদি বলো যে এইখানে যা ছিল তার থেকে আরো, মানে এখানে যেমন 4 নম্বর বেড়েছে, তার থেকে আবার 1 নম্বর কমে যাবে। তার মানে এখন যেটা হবে সেটা হবে এক্স প্লাস, ঠিক আছে? আচ্ছা, যদি আর কোনো সংশোধন না হয় এবং চূড়ান্ত গড় নাম্বারকে ওয়াই দিয়ে ডিনোট করা হয়, তার মানে এক্স প্লাস 3টাকেই বলছে ওয়াই, তাহলে বলেছে স্যার ওয়াই মাইনাস এক্স। তাহলে দেখো এক্স প্লাস 3টাই বলছে ওয়াই, মানে 1 নম্বর কমে গেছে এখানে, তাহলে ওয়াই মাইনাস এক্স, এক্স এর দিকে চলে গেল, তাহলে ওয়াই মাইনাস এক্স কত পড়ে আছে? রাইট অ্যান্সার কি হবে স্যার? অপশন 2। ভালো প্রশ্ন, ঠিক আছে। নেক্সট, তিনটি চলক ভেরিয়েবল এক্স ওয়াই জেড এমন ভাবে আছে 2, 3, 4, 5 মানগুলি গ্রহণ করে যাতে তাদের মানগুলি সর্বদা ডিস্টিংক্ট হয়, পৃথক হয়, মানে সবগুলো আলাদা আলাদা, ঠিক আছে। যদি এক্স ইন্টু ওয়াই প্লাস জেড রাশিটির সর্বাধিক সম্ভাব্য মান এবং সর্বনিম্ন সম্ভাব্য মান এম ও এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এম ও এন এর মান কত? এম মাইনাস এন। তার মানে এ হলো ম্যাক্সিমাম, এন হলো মিনিমাম, কার? এক্স ইন্টু ওয়াই প্লাস, মানে এক্স ওয়াই প্লাস, এই হলো ফর্ম, এক্স ওয়াই প্লাস জে, এটার ম্যাক্সিমাম মান যাকে এম দিয়ে প্রকাশ করছে, এটার মিনিমাম মান যেখানে এন দিয়ে প্রকাশ করছে, সেই এম মাইনাস এন এর মান জানতে চাইছে। তাহলে ম্যাক্সিমাম কখন হবে? যখন এই মানগুলো সবচেয়ে বড় বড় হবে। তাহলে এক্স ওয়াই যেহেতু গুণ আছে, তাহলে বড় বড় মান নেই, 5 আর 4 নেই, সব আলাদা আলাদা মান। তাহলে 4 5 20 প্লাস তারপরের সংখ্যাটাই নেই 3, 20 প্লাস 3 হলো 23। তাহলে ম্যাক্সিমাম কত হতে পারে? এখানে 23 হতে পারে। আর এই সংখ্যাগুলো যদি মিনিমাম নিলে কি করতে হবে? মিনিমাম মান নিতে হবে। তাহলে 3 আর 2 6 প্লাস একটা 4 যোগ করে দাও, তাহলে 10। তাহলে এটাকে বলছে এম আর এটাকে বলছে এন, তাহলে বলছে এম মাইনাস এন। তাহলে এম মাইনাস এন করলে কত হয় স্যার? 23 মাইনাস, রাইট আনসার কি হবে? বুঝতে পারলাম? ক্লিয়ার? নেক্সট, ধরা যাক এক্স ওয়াই জেড এমন কিছু ভেরিয়েবল যা তাদের সম্ভাব্য মান হিসাবে ধনাত্মক বাস্তব সংখ্যা, পজিটিভ রিয়েল নাম্বার, আগেই বলে দিচ্ছে, গ্রহণ করে। ভালো কথা। দেওয়া আছে যে ওয়াই হলো এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে, ওয়াই ভ্যারিজিয়াস এক্স স্কোয়ার সরল ভেদে, এবং এক্স হলো জেড এর সাথে ব্যস্তানুপাতে রয়েছে 1/z, ঠিক আছে। জেড এত হলে এক্স ও ওয়াই এর মান এত হয়, ওয়াই এত হলে জেড কত। তার মানে ওয়াই আর জেড এর মধ্যে খেলাটা খেলতে হবে, এক্স কে খেলা থেকে বাদ দিয়ে দিতে হবে, কারণ প্রথম ক্ষেত্রে এক্স থাকলেও দ্বিতীয় ক্ষেত্রে এক্স নেই। তাহলে এক্স এর বদলেই তুমি কি লিখবে? 1/z। তাহলে এটাকে এইভাবে লেখো 1/z, আর এটাকে স্কোয়ার আছে, তাহলে 1/z স্কোয়ার, তাই তো? তার মানে ওয়াই জেড স্কোয়ারটা আলটিমেটলি কি? ধ্রুবক। আমি বলেছিলাম যে একদিকে নিয়ে আসবে পুরোটাই, ওয়াই জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু ধ্রুবক। এবং ধ্রুবক বলতে গেলে কি শেখানো হয়েছিল ক্লাসে তোমাকে? যে y1 z1 স্কোয়ার একবার 1 দিয়ে লিখবে, একবার 2 দিয়ে লিখবে, তাই তো? y2 z2 স্কোয়ার একই রকম দেখতে মান, ঠিক আছে। মান দেখে দেখে বসিয়ে দাও। দেখো জেড এর মান বলেছে 7/25, 7/25 ইন্টু 7/25, কেন? জেড এর স্কোয়ার আছে, ঠিক আছে। যখন ওয়াই এর মান কত বলে দিয়েছে স্যার? ওয়াই এর মান সেই সময় হবে 50, মানে ইন্টু 50 ইজিক্যাল টু y2 হলো 98
ইন্টু Z2 কত, এখানে Z2 স্কোয়ার আছে, তো Z2 কত এটা করতে হবে। ঠিক আছে, তাহলে কাটাকুটি করো। 25 দিয়ে 50 কাটলে 2, দেখো 7 দুগুণী 49, সরি 7 7 49 ইন্টু 2 98, 98 কেটে গেল। তাহলে জেড স্কোয়ার কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো 1/, তাহলে জেড ইজিক্যাল টু কি প্লাস মাইনাস 1/, কারণ রুট উঠে গেলে প্লাস হয় মাইনাস হয়, কিন্তু এখানে জেড বলেছে পজিটিভ রিয়েল নাম্বার, মানে নেগেটিভটা হবে না, তার মানে জেড অনলি 1/5, পজিটিভে 1/5। ক্লিয়ার? নেক্সট, এক্স ও ওয়াই দুজন দৌড়বিদ একটি বৃত্তাকার ট্র্যাকে একই সময়কাল ধরে দৌড়ান। ভালো কথা, তারা একই সময় একই অভিমুখে সমবেত গতিবেগে দৌড়াতে শুরু করেন। যখন এক্স ঠিক 7 পাক সম্পন্ন করেন, ওয়াই তখন 5 পাক সম্পন্ন করেন। আচ্ছা, এক্স ওয়াই, এক্স যখন 7 রাউন্ড করে, ওয়াই তখন 5 রাউন্ড করে, এরা একই অভিমুখে যাত্রা করছে। ঠিক আছে, বৃত্তাকার গতিপথে একই অভিমুখে যাত্রা করছে। ঠিক আছে, আচ্ছা ওয়াই তখন 5টি পাক সম্পন্ন করার পর ওয়াই তার দিক পরিবর্তন করে এবং আগের গতিবেগের দ্বিগুণ গতিবেগ নিয়ে বিপরীত অভিমুখে দৌড়াতে শুরু। তার মানে ওয়াই এবার গতিবেগ কত হয়ে গেছে, দ্বিগুণ নিয়ে বিপরীত দিকে যাচ্ছে, এক্স যেদিকে যাচ্ছে ওয়াই উল্টো দিকে যাচ্ছে। তার মানে ওয়াই যখন আবার 10 হবে, এক্স তখন আবার 7 হবে। ঠিক আছে, মানে এরকম করে যাচ্ছে। অন্যদিকে এক্স তার গতিবেগ নিয়ে দৌড়াতে শুরু করে, সেম গতিবেগ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্স যখন 21টি পাক সম্পূর্ণ করে, তাহলে এবারও মানে এখনো কোনো চেঞ্জ হয়নি, একই রকম যাচ্ছে। তাহলে এক্স এবারও গেছে 7, এবারও গেছে 10, কারণ 21 পাক করতে গেলে আরেকটা যেতে হবে। ঠিক আছে, তখন তারা দৌড়ানো বন্ধ করে দেয়। দৌড় শুরু করার পর থেকে চূড়ান্তভাবে থামার আগে পর্যন্ত এক্স ও ওয়াই কতবার মিলিত হয়েছিল, ফাইন্ড দ্য মিটিং টাইম, কতবার মিলিত হয়েছে, তাই তো? তাহলে কতবার মিলিত হয়েছে স্যার? দেখো, যখন মিলিত কি করে হয়, মিলিত হওয়ার সংখ্যার কি জিনিস শিখিয়েছি ক্লাসে, যে যখন চক্রের মধ্যে দিয়ে ঘুরবে তখন মিলিত হবে কতবার, মিলিত হবে যদি সেম দিকে যায় তাহলে তাদের বিয়োগ, এবং যদি অপোজিট দিকে যায় তাহলে তাদের যোগ, অর্থাৎ রিলেটিভ স্পিডটাই আসলে কিসের সংখ্যা, মিটিং এর সংখ্যা। তাহলে এদের রিলেটিভ স্পিডের জন্য মিটিং এর সংখ্যা কত, দুটো, 7 - 5। এদের কত স্যার, 7 10 17। এদেরও কত স্যার, 7 10। তাহলে টোটাল কত হয়ে গেল, 17 17 34 আর 2 36, বাট 1 আমরা মাইনাস করে দেব, 35 হবে রাইট অ্যান্সার। কেন কেন আমরা 1 মাইনাস করব, কারণ কাউন্টটা তখনই করতে বলেছে শুরুর পরে, মানে শুরু যারা যে একসাথে শুরু করেছিল বা শেষটা যে একসাথে করবে, এই দুটোকে বাদ দিতে হবে, মানে শুরুরটাকে বাদ দিয়ে দিতে হবে। শুরু নেই, শেষও নেই, তো শুরুরটাকে সাধারণত আমরা বাদই দিয়ে দিই, কিন্তু শেষেরটাকে আমরা ইনক্লুড করি। তো যেহেতু শেষেরটাও বাদ দিয়ে দিয়েছি, তাহলে 36 থেকে 1 বাদ দিয়ে দিয়েছি, 35 বার তাদের মিটিং হবে। ঠিক আছে, 35। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, পরের কোশ্চেনে যাওয়ার আগে একটু বলি যে সমস্ত ভাই ও বোনেরা আমাদের কাছে ম্যাথামেটিক্স পড়তে চাও, একদম বেস লেভেলে, 0 লেভেল থেকে হিরো লেভেল পর্যন্ত, অর্থাৎ পিএসসি, পুলিশ, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে একদম ডাব্লিউবিসিএস, এসএসসি, রেল, পিএসসি, যত যা পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোকে যদি তোমার টার্গেট করতে হয়, তাহলে আমরা নিয়ে এসেছি ম্যাথ স্পেশাল। মাত্র 199 টাকার বিনিময়ে 1 বছরের জন্য তুমি এই ম্যাথ স্পেশাল উপভোগ করতে পারো, যেখানে প্রায় 300 থেকে 350 ক্লাসের মধ্যে প্রতিটা চ্যাপ্টারকে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। ইচ অ্যান্ড এভরি ভিডিওটি রেডি। সম্পূর্ণ ক্লাসটা তুমি আমাদের অ্যাপ থেকে করতে পারবে। একটা খাতা কিনে নেবে, খাতা কিনে নিয়ে অ্যাপ করবে, যতবার খুশি করো, যতক্ষণ খুশি করো, কিন্তু 0 লেভেল থেকে একদম বেসিক লেভেল থেকে একদম হার্ড লেভেল পর্যন্ত সম্পূর্ণটা তোমার কিন্তু তৈরি হয়ে যাবে, তোমার চিন্তা করার বিন্দুমাত্র কারণ নেই। তো ডাউনলোড দ্য এসবিসিসি অ্যাপ নাও অ্যান্ড গো টু দ্য কোর্স ম্যাথ স্পেশাল, এবং তুমি তোমার ম্যাথ স্পেশাল, স্বপ্নের ম্যাথ স্পেশাল কিনে নাও। এটাই আমি বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে
সুন্দর বাংলায় সাজানো গোছানো এবং এত কম টাকায় 1 বছরের জন্য মাল্টিপল টাইম ওয়াচ টাইম তুমি কিন্তু করতে পারো। ঠিক আছে, নেক্সট 19। একটি এমসিকিউ প্রশ্ন করতে প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর দেওয়া হয়, ভালো কথা, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কেটে নেওয়া। সঠিক দিলে 5, ভুল দিলে 2 কেটে দিল। ঠিক আছে, একজন শিক্ষার্থী সবকটি প্রশ্নের উত্তর দিয়ে 69 নাম্বার পায়, সে 69 নাম্বার পেয়েছে। ঠিক আছে, যদি প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হতো, ভুল উত্তরের জন্য 1 নম্বর কেটে নেওয়া হতো, তবে সে 84 নম্বর পেত। দুটো ইকুয়েশন। ঠিক আছে, প্রশ্নপত্রটিতে মোট কতগুলি প্রশ্ন ছিল জানি না, জানি কি আমরা জানি না। তাহলে আমি ধরে নিই যে রাইট দিয়েছে এক্স খানা উত্তর এবং রং দিয়েছে ওয়াই খানা। ঠিক আছে, তাহলে আমার যে টোটাল যে প্রশ্ন, সেটা টোটাল প্রশ্ন কত? এক্স প্লাস ওয়াই, কারণ সবগুলো প্রশ্নের উত্তর সে দিয়েছে। ঠিক আছে, তো এবার দেখো, রাইট উত্তরের জন্য 5 নম্বর দিলে 5x নাম্বার পাই, আর ভুল উত্তরের জন্য 2 নম্বর কেটে নিলে 2y নাম্বার মাইনাস, এবং সে টোটাল পেয়েছে 69। এই একটা ইকুয়েশন বলেছে। আবার বলেছে রাইট যদি সে 4 করে পেত মানে 4x হতো, এবং ভুল উত্তরের জন্য 1 করে কেটে নিত মানে 1 ইন্টু ওয়াই মানে ওয়াই, তবে তার নাম্বার হতো। ঠিক আছে, তাহলে প্রশ্ন হলো কতগুলি প্রশ্ন ছিল, এক্স বা ওয়াই এর ভ্যালুটা কত। ঠিক আছে, তো দেখো দুটো ইকুয়েশন যদি সলভ করি, দেখো এখানে 2y নেই, এখানে 2y, তাহলে এখানে 2y নিতে গেলে একে 2 দিয়ে গুণ করে দিতে হবে। 4 হলে কত হয়ে যাবে? 8, আর 2 দিয়ে গুণ করলে 100, তাই তো? ঠিক, যদি মাইনাস করে দিই মানে মাইনাস প্লাস মাইনাস, তাহলে দেখো এটা বাদ, এখানে পড়ে থাকছে -3x ইজিক্যাল টু -99, তাই তো? ঠিক, মাইনাস মাইনাস উঠে দিলে এক্স এর মান কত চলে এলো? 3 ইন্টু 33, 99/3 33। এক্স এর মান যদি আমার 33 হয়, যে কোনো একটা ইকুয়েশনে বসালেই আমার ওয়াই এর মান, তাই তো? এই ইকুয়েশনে বসাই, ধরো এই ইকুয়েশনটা বসাই, 5 ইন্টু 33 কোথায় বসালাম? এই ইকুয়েশনে বসাচ্ছি। ঠিক আছে, 5 ইন্টু 33 মানে কত হচ্ছে? 3 5 15, 3 5 15, 165 মাইনাস 2y ইজিক্যাল টু 69। 2yটা এদিকে চলে গেল, 69টা এদিকে চলে গেল। ঠিক আছে, তাহলে বাদ দিলে 96, y ইজিক্যাল টু 48, তাই তো? তাহলে y এর মান পেলাম এবং x এর মান পেলাম, দুটো মান পেয়ে গেছি। টোটাল কোশ্চেন মানে কি? x প্লাস y। তাহলে x এর জন্য 33 আর y এর জন্য 48। টোটাল কোশ্চেন কত হয়ে গেল স্যার? 8 আর 3 11, হাতে আমার 1, 4 3 7 1, টোটাল কোশ্চেন 81। দ্যাটস দ্য রাইট আনসার। টোটাল 81 খানা কোশ্চেন থাকলে এইভাবে ডিস্ট্রিবিউট করা পসিবল। নেক্সট, একটি সেনা ক্যাম্প থেকে একটি নির্দিষ্ট দূরত্বে একটি বিস্ফোরণ ঘটে, ভালো কথা। ক্যাম্পে থাকা সেন্সরটি বিস্ফোরণের শব্দ পাওয়ার সাথে সাথেই একটি ড্রোন বিস্ফোরণ স্থলের দিকে উঠতে শুরু করে। তার মানে এখানে একটা সেনা ক্যাম্প, আর এখান থেকে একটা ড্রোন উড়ে গেল সেনা ক্যাম্পের দিকে। ঠিক আছে, আচ্ছা না সরি, সেনা ক্যাম্পে ড্রোনটা লাগানো আছে, এখানে বিস্ফোরণ ঘটেছে, এখানে সেনা ক্যাম্প, এখান থেকে একটা ড্রোন বিস্ফোরণের দিকে গেল। ঠিক আছে, ড্রোনটি বিস্ফোরণ স্থলে একটি ছবি তুললো এবং ক্যাম্পটি ঠিক সেই সময় ছবিটি পেয়ে যায়, মানে যেখানে ছবি তুললো তখনই ছবিটা পেয়ে গেল। ঠিক আছে, অবিলম্বে মানে তাৎক্ষণিকভাবে, ইনস্ট্যান্ট, সাথে সাথে কোনো চেঞ্জ হয় এই সময়ে, অন্য আরেকটি ড্রোন মানে এতে এখানে চলে গেছে, যেই ছবি দিল এখান থেকে আরেকটা ড্রোন পাঠিয়ে দিল, উঠতে শুরু করে, এবং সেটিও বিস্ফোরণ স্থলে পৌঁছানোর সাথে সাথে একটি ছবি পাঠায়। এবং প্রথম ছবিটা এসছে 5টা 2, দ্বিতীয় ছবিটা এসছে 5টা 5। ড্রোনগুলির গতিবেগ বলে দিয়েছে 30 মিটার প্রতি সেকেন্ড, তবে বিস্ফোরণটি কোন সময় ঘটেছিল ধরে নিই যে শব্দের গতিবেগ হলো 300 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভালো কথা হলো। তো তুমি আগে আমাকে বলো,
একটা পাঠিয়েছে 5টা 2-এ এবং আরেকটা পাঠিয়েছে 5টা 5-এ। তার মানে যে ছেলেটা 5টা 2-এ যখন ছবি পাঠিয়েছে প্রথম ড্রোনটা, তার মানে 5টা 2-এই দ্বিতীয় ড্রোনটা উঠেছে এবং দ্বিতীয় ড্রোনটাকে 5টা 5-এ ছবি পাঠাচ্ছে, মানে দ্বিতীয় ড্রোনটা পৌঁছে গেছে 5টা 5-এ। ঠিক, তার মানেটা খুবই পরিষ্কার যে ড্রোন 3 মিনিটে পৌঁছেছে। ঠিক, তার মানে আগের ড্রোনটাও ঠিক 3 মিনিট লেগেছিল। তার মানে একটা এসতে 5টা 5-এ যদি ছবি আসে, তার 3 মিনিট আগে যদি একটা ড্রোন ছবি দেয়, তাহলে এই ড্রোনের যদি 3 মিনিট লাগে, তাহলে আগের যে ড্রোনটা সেও তো 3 মিনিটই লেগেছে। তার মানে সেই ড্রোনটা এখান থেকে ছেড়েছিল কটা? 4:59। ঠিক আছে, এবার একটু খেয়াল করে দেখো, ড্রোন তো 4:59 ছাড়লো, বিস্ফোরণ তো ঘটেছে কিছুটা পর। ঠিক আছে, এই সরি, বিস্ফোরণ ঘটেছে আগে। কেন? মানে বিস্ফোরণের শব্দটা এখানে এসেছে, তারপর এখান থেকে ড্রোন উড়েছে। ঠিক, তাহলে বিস্ফোরণের শব্দটা এখানে আসতে কত সময় লেগেছে সেটা বার করতে হবে। ঠিক, এবার দেখো ভালো করে তুমি যদি বোঝো যে ড্রোনটার গতিবেগ ছিল 30 মিটার প্রতি সেকেন্ড, তার মানে 3 মিনিটে গেছে। তার মানে এদের মধ্যে ডিস্টেন্সটা কত দেখো, 30 মিটার হচ্ছে 1 1 সেকেন্ডে এগোই এবং 3 মিনিট, 3 মিনিট মানে হলো 180 সেকেন্ড। তার মানে এদের মধ্যে ডিস্টেন্স হলো এটা 3 18 5400 মিটারের হলো ডিস্টেন্স, দুটো প্লেসের মধ্যে ডিস্টেন্স। এবার এই 5400 মিটারের ভেতর দিয়ে যখন বিস্ফোরণের আওয়াজটা এসেছে, তাহলে আওয়াজ কার মধ্যে দিয়ে আসবে? শব্দের গতিবেগের ভেতর দিয়ে আসবে, শব্দ দিয়ে আসবে, তাই তো? তাহলে শব্দের গতিবেগ আবার বলেছে 300 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এখান থেকে এটুকু আসতে শব্দের কত সময় লেগেছে? 300 মিটার প্রতি সেকেন্ডে এগোচ্ছে শব্দ। 5400 মিটার হাঁটতে গিয়ে ওর কত সময় লেগেছে? 5254। কাটাকুটি করলে কত আসছে? 18 সেকেন্ড। তার মানে শব্দটা এখান থেকে এখানে পৌঁছেছে 18 সেকেন্ড। ঠিক আছে, ঠিক। আনসার 18 সেকেন্ড। মানে 18 সেকেন্ড আগে ঘটনা ঘটেছে। তার মানে 4:59, মানে 4 ঘন্টা 59 মিনিট 00 সেকেন্ড। তার থেকে আরো বাদ দেব 0 মিনিট 0 ঘন্টা 0 মিনিট 18 সেকেন্ড বাদ। তাহলে 60 থেকে 18 গেলে 42, 59 থেকে 1 কমে গেল 58। 4:58 বেজে, মানে 18 সেকেন্ড। সেকেন্ড, আর এগুলো কিন্তু মিনিট, এটা কিন্তু সেকেন্ড। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট 21, 6⁻129 ইন্টু 7⁻307 সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি। এর আগে এককের ঘরের অঙ্কটি কত তোমরা জানতে চাইছো। ঠিক আছে, তাহলে বলো 6 কত স্যার? 129 ইন্টু 7 কত স্যার? 307। এককের ঘরের অঙ্ক করতে গেলে তোমাকে কি বলেছে? লাস্ট দুটো ডিজিট দেখতে হবে। ঠিক আছে, তাহলে লাস্ট দুটো ডিজিট যদি দেখতে হয়, তাহলে 29কে যদি, আর লাস্ট দুটো ডিজিট দেখার রুলস কি ছিল? যে এখান থেকে লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করে আমার পাওয়ার লিখতে হবে। তাহলে 29কে 4 দিয়ে ভাগ করা মানে কত? 4 28, 4 7 28, 1। তাহলে এর পাওয়ারে হবে 1। আর 7⁻7, 07কে 4 দিয়ে করা 3। তাহলে 6⁻1 মানে 6, আর 7⁻3 মানে কি? 343। তার লাস্ট ডিজিটটা কত? 3। তার মানে 3 6 18, তার মানে লাস্ট ডিজিটে কত হবে স্যার? 8। দ্যাটস ইউর রাইট অ্যান্সার। 8 হবে রাইট অ্যান্সার। বেসিক কোশ্চেন ছিল এটা, একদম জল ভাত কোশ্চেন। একজন ব্যক্তি প্রতি মাসে তার বেতনের 10% সঞ্চয় করে যদি তার বেতন 12% বৃদ্ধি পায় এবং খরচ 10% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয়ের কি পরিবর্তন ঘটবে? ঠিক আছে, তাহলে দেখো, প্রতি মাসে বেতন 10% সঞ্চয় করে, মানে 100 টাকা যদি তার ইনকাম হয়, ভালো করে বুঝবে, তাহলে তার খরচ কত আর সঞ্চয় কত? 10% সঞ্চয় মানে 10 টাকা সঞ্চয়, মানে কি? 90 টাকা খরচ। আচ্ছা, বেতন 12% বৃদ্ধি পায়, তার মানে কত টাকা বাড়লো স্যার? 12। খরচ 10% বৃদ্ধি পায়, কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে? 10%, তার মানে
90 10 মানে 9। তাহলে বলো যে সঞ্চয়ের কি পরিবর্তন হবে, তুমি বলো। তোমার আয় যদি আগের থেকে 12 টাকা বাড়ে, ঠিক, মানে 12 টাকা বেশি আয় করছো, তার মধ্যে তুমি 9 টাকা যদি সঞ্চয় করে দাও, তাহলে তুমি এই সরি 9 টাকা যদি তুমি খরচ করে দাও, এক্সপেন্ডিচার করে দাও, তাহলে তোমার সেভিংস কত টাকা থাকবে স্যার? সেভিংস থাকবে মাত্র 3 টাকা, মানে 3 টাকা বাড়লো। তাহলে সেভিংসে কি পরিবর্তন এলো? আগে ছিল 10, এখন 3 বেড়ে 13 হয়েছে, মানে 3 টাকা বেড়েছে। 10-এর ওপর 3 টাকা বাড়া মানে কত? 30% বাড়া। 3/10 ইন্টু 100%, তাই না? 3/10 ইন্টু 100% মানে 30% বৃদ্ধি। অপশন বি হবে রাইট। কতগুলি ভিন্ন আকারের সংখ্যাকে, সরি 23, কতগুলি ভিন্ন অঙ্কের সংখ্যাকে একটি অখণ্ড ঘাত বা পাওয়ার হিসাবে প্রকাশ করা যেতে পারে? কার? 2 এর। ঠিক আছে, 2 এর। কতগুলি 3 অঙ্কের ডিজিটকে 2 এর আলাদা আলাদা পাওয়ার রূপে প্রকাশ করা যায়? যেমন মানে কি, যেমন 2 টু দি পাওয়ার 1 2, বা 2 স্কোয়ার 4, বা 2 কিউব 8, 2 টু দি পাওয়ার 4 16, 2 টু দি পাওয়ার 5 32। এগুলো কি? এগুলো হলো এই যে পাওয়ার আকারে প্রকাশ করলাম। এই যে 2 এর কতগুলি পাওয়ারকে 1 ডিজিট করা যাবে? 3টে পাওয়ারকে, 1 2 3। 2 এর কত ডিজিট, কতগুলি পাওয়ারকে 2 ডিজিট করা যাবে? তাহলে করা যাবে 16 32, 2 টু দি পাওয়ার 6 এ গেলে 64। এই তিনটে করা যাবে কি? 2 এর পাওয়ার যাকে 2 ডিজিটে নেওয়া যায়। তবে 3 ডিজিটে হলে কত হবে দেখো? 2 টু দি পাওয়ার 7 করলে কত হয়ে যাচ্ছে? 128, এটা হবে, এটা 3 ডিজিট। 2 টু দি পাওয়ার 8 এর দ্বিগুণ মানে 256, এটাও হবে 3 ডিজিট। 2 টু দি পাওয়ার 9 512, দেখো স্যার এটাও হবে 3 ডিজিট। বা 2 টু দি পাওয়ার 10 যদি করি, দ্বিগুণ করে দিই 1024, এটা 4 ডিজিট হয়ে যাচ্ছে। তার মানে এগুলো হবে না, এগুলো 1 ডিজিট, এগুলো 2 ডিজিট, এগুলো হবে না, এটা 4 ডিজিট, এটাও হবে না। 3 ডিজিটে হবে এরকম কতগুলি সংখ্যা আছে? 3টে পাওয়ার হতে হবে, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 8 আর 2 টু দি পাওয়ার 9। 3খানা সম্ভব, রাইট অ্যান্সার হবে 3। ঠিক আছে, নেক্সট। সবকটি 2 অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে 5 কতবার আসে? 5 কতবার আসে এটা প্রশ্ন করতে হবে 2 অঙ্কের ভেতরে, অর্থাৎ 10 to 99 এর ভেতরে 5 সংখ্যাটি কতবার আসে, 5 অঙ্কটি কতবার আসে? দেখো 15-তে একবার আসে, 25-এ আসে, 35, 45, আচ্ছা 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60 নেই, আবার 65, 75, 85, 95, তারপরে 105 হয়ে গেলে 3 অঙ্ক। তাহলে কতগুলি 5 আছে গুনে নাও, গুনে নাও কতগুলি 5 আছে স্যার? 1 2 3 4 5 6 7 8 9 10 11, দুটো 5 এখানে কিন্তু। 12 কত গেল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা 5 আছে। অপশন বি 19 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। বলছে এক্স একটি সাইকেলে চড়ে 6 কিমি পথ অতিক্রম, ভালো কথা, যার মধ্যে প্রথম 1 কিমি, পরবর্তী 2 কিমি, অবশিষ্ট 3 কিমি পথ ঘন্টায় 5 কিমি, 10 কিমি, 4 কিমি গড়ে গতিবেগ অতিক্রম করে। ওয়াই একই দূরত্বগুলি যথাক্রমে 4 ঘন্টায় ঘন্টায় 4 কিমি, ঘন্টায় 10 কিমি, ঘন্টায় 5 কিমি গড় গতিবেগ অতিক্রম করে। যদি এক্স ও ওয়াই উভয় একই সময় যাত্রা শুরু করে, তবে ওয়াই কত মিনিট আগে তার যাত্রা শেষ করে? তার মানে ওয়াই এর কত মিনিট লাগবে, এক্স এর কত মিনিট লাগবে, দুটোর বিয়োগফল জানতে চাচ্ছি। ঠিক আছে, এই হলো হিসাব। তাহলে এক্স এর আর প্রথমে যাবে 1 কিমি পথ, তারপর যাবে 2 কিমি পথ, তারপর যাবে 3 কিমি পথ। ঠিক আছে, এক্স প্রথমটায় যাচ্ছে কত কিমি? ঘন্টায় যাচ্ছে 5 কিমি, ভালো করে বুঝবে। 1 ঘন্টায় যাই 5 কিমি, যেতে হবে 1 কিমি, তাহলে 5 কিমি যাই 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 1 কিমি যাই কত? 1/5 ঘন্টা, 1/5 ঘন্টা মানে 12 মিনিট, তাহলে এখানে হলো 12 মিনিট। সেকেন্ডেরটা যাই 10 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে 10 কিলোমিটার যায় 60 মিনিট, তাহলে স্যার 2 কিলোমিটার যায় কত মিনিট? তাহলে 2/10।
1/5 মানে 12 মিনিট। তারপরে স্যার ঘন্টায় ও যাচ্ছে 4 কিমি, যাচ্ছে কত 3 কিমি পথ, ভালো করে বুঝবে। 1 ঘন্টায় 4 কিমি, তাহলে 4 কিমি পথ যেতে লাগে 1 ঘন্টা 60 মিনিট, 3 কিমি যেতে 45 মিনিট, তাই তো? এটা হলো টোটাল 12 12 24 আর 45, 45 আর 4 49, 59, 59, 69, মানে এক্স এর টোটাল 69 মিনিট সময় লাগবে, ঠিক আছে। ওয়াই এর কত লাগবে দেখো, ওয়াই একই দূরত্ব গুলো প্রথমে 4 কিমি ঘন্টায় যাচ্ছে, তারপরে 4 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাচ্ছে 1/4 ঘন্টায়, 1/4 ঘন্টা মানে কত 15 মিনিট। এ যাচ্ছে ঘন্টায় 10 কিমি, 10 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 2 কিমি যেতে কত সময় লাগে, তাহলে 10 কিমি যাচ্ছে 60 মিনিট, তার মানে 1 কিমি যাচ্ছে 6 মিনিট, 2 কিমি যাচ্ছে 12 মিনিট। তারপরটা যাচ্ছে ঘন্টায় 5 কিমি করে যাচ্ছে, দেখো 5 কিমি যাচ্ছে 1 ঘন্টা 60 মিনিট, তাহলে 1 কিমি যাচ্ছে 5 12 60 মানে 12 মিনিট, 3 কিমি যাচ্ছে 3 × 12 36 মিনিট, তাহলে এখানে সময় লাগছে 36, ঠিক আছে। তাহলে ওর কত সময় লাগছে দেখো, 5 2 7 7 6 13, হাতে আমার 1 4 5 6, ওর লাগছে 63, তাই তো? দেখো ভালো করে দেখো, 5 2 7 6 13, হাতে আমার 1 2 3 3 3 6, এর লাগছে 69 এবং এর লাগছে 63, তাহলে বলছে এই দুটোর পার্থক্য কত, 69 আর 63 পার্থক্য কত, 69 আর 63 পার্থক্য হলো, পরিষ্কার, মানে ওয়াই 6 মিনিট আগে যাবে, ওয়াই 63 মিনিটে চলে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট, সংখ্যার একটি অনুক্রমে সিকোয়েন্স অফ নাম্বারে বলছে প্রথম দুটি সংখ্যা বাদে অন্য প্রতিটি সংখ্যা তার ঠিক পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলের সমান, মানে প্রথম দুটো বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে প্রথম দুটো যোগফলের সমান, ঠিক আছে। যদি অনুক্রমে প্রথম দুটি সংখ্যা হয় 4 এবং 7, তাহলে ষষ্ঠ সংখ্যাটা 6 নাম্বার কত, তাহলে বলো। তাহলে 4 ও 7, তাহলে তৃতীয় নাম্বার কত, আগের দুটো যোগফলের সমান, 7 এ 4 এ 11। চতুর্থ নাম্বার কি, এই দুটোর যোগফলের সমান, 11 7 এ 18। তারপরের নাম্বার কি, এ দুটোর যোগফলের সমান, 18 11 29। তারপরের নাম্বার কত, এ দুটোর যোগফলের সমান, 8 8 16 1 17, হাতে আমার 1 2 2 4 47, 1 2 3 4 5 6, এটাই হলো আমার 6 নাম্বার। কমপ্লিট, 47, দ্যাটস ইওর রাইট অ্যান্সার, তাই না? নেক্সট, এ এবং বি দুটি কোম্পানিতে পুরুষ ও মহিলা শ্রমিকের অনুপাত যথাক্রমে 13:10 ও 7:5, ভালো কথা। যদি দুটি কোম্পানিতেই মহিলা শ্রমিকের সংখ্যা সমান হয়, তবে কোম্পানি এ ও কোম্পানি বির মোট শ্রমিক সংখ্যার অনুপাত, আচ্ছা ভালো কথা। তাহলে এ তে কি আছে, মেল আর ম্যান আর উমেন, ঠিক আছে, আর বি তেও তাই আছে। এ তে অনুপাত হলো 13:10 আর বিতে হলো 7:5, কিন্তু এখানে তোমাকে বলেছে যে যদি দুটি কোম্পানিতেই মহিলা শ্রমিকের সংখ্যা সমান হয়, দুটি কোম্পানিতেই মহিলা শ্রমিকের সংখ্যা সমান মানে ওম্যান সমান 10 আর 5, তাহলে একে কি দিয়ে গুণ করলে সমান হবে, 2 আর 1 1, তার মানে এটাও 1 দিয়ে গুণ, এটাও 2 দিয়ে গুণ, শেষ। এবার বলছে তাহলে কোম্পানি এ ও কোম্পানি বি তে মোট শ্রমিক সংখ্যার অনুপাত, তাহলে দেখো মোট মানে টোটাল, টোটাল শ্রমিক কত, মানে ম্যান ও উম্যান, তাহলে 13 আর 10 23 এদের, আর এদের কত 7 দুগুণী 14 আর 5 দুগুণী 10, 14 আর 10, তাহলে এতে আছে 23 জন, বিতে আছে 24 জন, রাইট অ্যান্সার হবে অপশন বি, 23:24, ঠিক আছে। আজও বলছে টোটাল ছেলে টোটাল মেয়ে কত, তাহলে আমি টোটাল ছেলে এদিকে বলতাম 13 কে 13 প্লাস 14, 13 14 27, আর এদের হচ্ছে 10 10 20, 27:20 হতো, কখন হতো যদি ছেলে ইস্টু মেয়ে জানতে হবে, এটা জানতে চাইনি, বলেছে এ টোটাল ইস্টু বি এর টোটাল, ঠিক আছে। নেক্সট, যদি দুটি পৃথক সংখ্যার গসাগু এবং লসাগুর গুণফল সংখ্যা দুটির একটির ঘন বা কিউবের সমান হয়, তবে নিচের কোন বিবৃতিগুলি সঠিক, ঠিক আছে। দেখো কি বলেছে, যে সংখ্যা দুটির পার্থক্যটি জোর সংখ্যা, দেখো গসাগু এবং লসাগুর গুণফল এইচসিএম এবং এলসিএম
যে কোনো একটির মানে এটা তো নাম্বার 1 ইন্টু নাম্বার 2, তো এটাই তো আমরা জানি লসাগু ইন্টু কসাগু সংখ্যা দুটোর গুণফলের সমান। সেটাই বলেছে যে কোনো একটি, ধরো আমি n1 এর ধরলাম এর কিউবের সমান, ঠিক আছে, মনের সমান। তাহলে নিচের কোনটি বলা যেতে পারে? দেখো এটা যদি আমরা বলি তাহলে আমরা তো n1 এখান থেকে এটা তো অবশ্যই বলতে পারি, একটা n1 একটা n1 কেটে দিলে n2 ইজ ইকুয়াল টু n1 স্কয়ার। তার মানে একটা সংখ্যা n1 আর একটা n1 এর স্কয়ার, মানে একটা অবশ্যই স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, বলছে সংখ্যা দুটির পার্থক্য একটি জোড় সংখ্যা, সংখ্যা দুটির পার্থক্য একটি জোড় সংখ্যা। ধরো n ধরো 7 আর n1 এর স্কয়ার, মানে ধরো এটা ধরো 49, 7 আর 49, তাহলে এদের গসাগু কত ছিল? গসাগু ছিল 7 আর লসাগু হচ্ছে, ঠিক আছে, ভালো করে বুঝবে। তো বলছে এই সংখ্যা দুটির পার্থক্য একটি জোড় সংখ্যা। স্যার 49 মাইনাস 7 42, এটা জোড় সংখ্যা, এটা হতে পারে। আচ্ছা, এন তো নিজেও জোড় সংখ্যা হতে পারে, মানে এন তো 8 হতে পারে, তেমন ধরো একটা 8 হলো আর একটা হলো 8 এর স্কয়ার 64, ঠিক আছে। একটা সংখ্যা 8, একটা 8 এর স্কয়ার 64, এদেরও যদি বিয়োগ করি 64 মাইনাস 8, সেটাও একটা জোড় সংখ্যা। এন জোড় হোক কিংবা বিজোড় হোক, এন এর মান যাই হোক না কেন, এটি অবশ্যই, এদের পার্থক্য অবশ্যই একটি জোড় সংখ্যা হবে, কারণ একটা আর একটা স্কোয়ারে আছে, ঠিক আছে। হলো, ভালো কথা, তারপরে এটা তো অবশ্যই রাইট। আচ্ছা, 2, সংখ্যাগুলির মধ্যে একটি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা, অবশ্যই যাই হবে একটা একটা এন স্কোয়ার, মানে এটাও রাইট, এটা তো অবশ্যই রাইট। তার মানে এটার অ্যান্সার হবে 1 এবং 2 উভয়ই রাইট, এটাও রাইট হচ্ছে, এটাও রাইট হচ্ছে, দুটোই রাইট হচ্ছে, ঠিক আছে, 1 ও 2। নেক্সট, যদি x ও y দুটি অঙ্ক হয় এবং 4x 5y 790 সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে x প্লাস y কে 11 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে এটা বলেছে 11 দ্বারা ডিভিজিবল, তাহলে 11 দ্বারা ডিভিজিবল মানে একটা বাদ দিয়ে একটা, 4 প্লাস 5 9, 9 7 16, 16 প্লাস 0 16, এইদিকে কি থাকছে? x প্লাস y প্লাস 11, সরি x প্লাস y প্লাস, এটা বলেছে স্যার 11 দ্বারা ডিভিজিবল, তার মানে এদের বিয়োগফলটা নিশ্চয়ই স্যার 0, 11 দ্বারা ডিভিজিবল। এটা বলা মানে কি, দেখো 16 থেকে 16 বাদ দিলেই হয় 11, তাহলে এখানে কি কত হচ্ছে? 16 মাইনাস, আচ্ছা 16, এটা আমরা এই টোটালটাও হলো 16, তাহলে 16 মাইনাস 16 0, 16-র মধ্যে এটুকু 7 দেখতে পাচ্ছি, তাহলে এটুকু নিশ্চয়ই কত? 9, 9 আর 7 কত হচ্ছে? 16 হচ্ছে, তাহলে 9 হচ্ছে, ঠিক আছে। x প্লাস ওয়াই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এক্স ওয়াই ও 7 কেন? ওয়াই এর পর তো 9 হবে স্যার, এক্স প্লাস ওয়াই প্লাস 9, এটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস 9, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এখান থেকে আরেকবার বলি অঙ্কটা। দেখো বলেছে যে 4x, ভালো করে দেখো, 5y 790, এই সংখ্যাটাতে 11 দ্বারা ডিভিজিবল, তার মানে এক, এই যে সংখ্যাগুলো একটা বাদ দিয়ে একটা সংখ্যা মাইনাস করে আমরা 11 দ্বারা ডিভিজিবল আনবো, তাহলে 4 5 9, 9 7 16 মাইনাস এদিকে x প্লাস ওয়াই প্লাস 9, x প্লাস ওয়াই প্লাস 9, এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে বিয়োগফলটা কত আসবে? 0, তাই তো, 0 হলে এটা 11 দ্বারা ডিভিজিবল, ঠিক। তার মানে 16 থেকে 16 বাদ দিলে 0 হয়, তার মানে এটুকু 16, এটুকু যদি 16 হয় স্যার, তাহলে x প্লাস ওয়াই এর মানটা কত? x প্লাস ওয়াই এর মানটা হলো 7, কারণ 7 প্লাস ওয়াই করলেই 16, বেশ ভালো। তাহলে বলেছে স্যার x প্লাস ওয়াই কে 11 দ্বারা ডিভিজিবল করলে কি হবে? 7 কে যদি 11 দ্বারা ডিভিজিবল করো তাহলে ভাগশেষ কত? 7ই থাকবে, তাই না, ভাগশেষ 7ই থাকবে, রাইট আনসার এটাই। কারণ 11 দিয়ে ভাগ যেতে গেলেই সেটা তো 11-র উপরে গেলে তারপরে না আবার ভাগ টাগ করতে, আবার 11-র নিচে যে সংখ্যা থাকে 11 দিয়ে ভাগ করলে সেটাই ভাগশেষ হয়, 7 দিয়ে ভাগ করলে মানে 7 থাকলে 7ই ভাগশেষ, তাই না। নেক্সট, ওজন অনুযায়ী একটি মিশ্র ধাতু পিতে 30% তামা ও 80% জিঙ্ক আছে, ঠিক আছে। তাহলে তামা মানে কপার সেটা আছে 20 এবং জিঙ্ক 10টা আছে 80%, 2:8, বা আর একটু ভালো করে বললে মনে হয় 1:2, ঠিক আছে।
মিশ্র ধাতু কিউতে 60% তামা, এটা হলো পি, আর কিউতে 60% তামা, 40% দস্তা, তাহলে 60 আর 40 কাটাকুটি করে যত চলে আসছে স্যার 3:20 দিয়ে কাটলাম, তাহলে 3:2 তে তামা দস্তা আছে। পি ও কিউ থেকে একটি তৃতীয় মিশ্র ধাতু আর এমন ভাবে তৈরি করতে হবে যাতে এটিতে তামা ও দস্তার পরিমাণ সমান সমান থাকে, মানে নতুন যে আর তৈরি হবে তাতে তামা আর দস্তার পরিমাণ সমান সমান থাকবে। আর মিশ্র ধাতু পেতে পি ও কিউ কে কি অনুপাতে মেশাতে হবে? এটা 1:1 করতে গেলে এটাকে কি অনুপাতে মেশাতে হবে? ঠিক আছে, ভালো কথা, বলো কি অনুপাতে মেশাতে হবে? হ্যাঁ, কি অনুপাতে মেশাবো স্যার? যে এরকম অঙ্ক আমরা কি দিয়ে করি, এরকম এই জাতীয় অঙ্ক এলেই তোমাকে শিখিয়েছি অ্যালিগেশন ইউজ করবে, তাই না? ডিরেক্ট অ্যালিগেশন অ্যান্সার চলে আসবে। আচ্ছা, অ্যালিগেশনে কি ইউজ করবে ভালো করে আরেকবার বলে দিই, হয় তামা অথবা জিঙ্কে নেবো, যে কোনো একটাতে অ্যালিগেশন করবে। ধরো তামাতে নিলাম, তাহলে তামা হলো 1/5, এটা প্রথম। দ্বিতীয়টাতে তামা কত হচ্ছে স্যার? 3/5। এবং তারপরটাতে তামা কত হচ্ছে স্যার? 1/, তাহলে এরকম করে রাখলে অ্যালিগেশন করা কঠিন। অ্যালিগেশনের কি করতে হয়, উপরে বা নিচে একটা ফিক্সড মান নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে যদি ফিক্সড মান আনতে হয় তাহলে 5×2 = 10 দিয়ে গুণ করে দিই সবাইকেই, তাহলে 10/5 করলে 2, একে 10 দিয়ে গুণ করছি, একেও 10 দিয়ে গুণ করে দিচ্ছি, একেও 10 দিয়ে গুণ করছি, একে 10 দিয়ে এখানে করলে 5, আর এটাকে করলে 2, 3×2 = 6। তাহলে রেশিও কি চলে আসছে দেখো, জাস্ট কিছুই নেই, 5 থেকে 2 গেলে এদিকে 3, আর 6 থেকে 5 গেলে এদিকে 1। তাহলে কি অনুপাতে এটা এক্স্যাক্টলি মেশাতে হবে? তো 1:3 অনুপাতে এটা এক্স্যাক্টলি মেশাতে হবে। ঠিক আছে, এ হলো ভিন্ন ভিন্ন অঙ্ক বিশিষ্ট দুই অঙ্কের সংখ্যা, আলাদা আলাদা অঙ্ক নিয়ে দুই অঙ্কের সংখ্যা। ঠিক আছে, বিও একটি দুই অঙ্কের সংখ্যা এবং এটি এর অঙ্কগুলি স্থান পরিবর্তন করে লিখেছে। মানে এতে যদি লেখো xy, তাহলে বি যে সংখ্যাটা তৈরি হবে সেটা তৈরি হয়ে যাবে yx। আচ্ছা, যদি a - b একটি 87 গুণিতক হয়, যেখানে a > b, তাহলে কত ধরনের এরকম সংখ্যা পাওয়া যেতে পারে? a - b, মানে এইটা হলো a সংখ্যা, এটা b, ঠিক আছে? এবং a > b, এটা বলেই দিয়েছে এটা বড়, মানে এটা বড় হবে অলওয়েজ। এরকম কতগুলি সংখ্যা হবে যেটা a - b করলে 27-এর মাল্টিপলে হবে? ঠিক আছে, বলো। তাহলে 27-এর মাল্টিপলে হওয়া মানে দুটো সংখ্যার মধ্যে গ্যাপ কি কি হতে পারে তুমি বলো? দুটো সংখ্যার মধ্যে গ্যাপ 27 হওয়া মানে, 27-এর মাল্টিপলে হওয়া মানে কি? দেখো, এটা কি তুমি জানো যে যে কোনো সংখ্যা 27-এর মাল্টিপল মানে সংখ্যাটা 9-এর মাল্টিপল, এবং একটা সংখ্যাকে উল্টে যদি আরেকটা সংখ্যা লেখা হয়, ভালো করে বুঝো, ঠিক আছে? যেমন ধরো 43 উল্টে লিখলাম 34, যাই লিখি এদের মধ্যে 9-এর গ্যাপ চলে আসবে। ঠিক আছে, ভালো করে বুঝো। তুমি যদি একটা সংখ্যা নাও, সাপোজ ধরো 16, একে উল্টে দাও 61, দেখো এদের মধ্যে যে গ্যাপটা সেটা অবশ্যই 9-এর গ্যাপ, তাই না? এদের মধ্যে গ্যাপটা কত? 45। 9-এর মাল্টিপল যাই আসবে সেটা 9-এর মাল্টিপলে আসবে। ঠিক আছে, ভালো করে বলবে, যাই আসবে সেটা 9-এর মাল্টিপলে আসবে। তার মানে শুধু 9-এরই মাল্টিপল নয়, বরঞ্চ বলতে 27-এর মাল্টিপল। এই কথাটার বলার অর্থ হচ্ছে 9-এরও মাল্টিপল অ্যাজ ওয়েল অ্যাজ 3-এর মাল্টিপল। এটা কখন আসতে পারে? যখন নিজেদের মধ্যে মানে এক্স আর ওয়াই এর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা 3 হয়। এবং যেহেতু এক্স ওয়াইটা বড়, মানে এক্স বড়, তাহলে এক্স মাইনাস ওয়াই কার কার মাল্টিপলে হতে পারে? দেখো, এক্স মাইনাস ওয়াই 3-এর চেক হতে পারে, তারা হতে পারে। আচ্ছা, 27-এর গুণিতক মানে 27 মানে 54 হতে পারে। তাহলে 54 মানে কি? 6 9 54, তার মানে এক্স মাইনাস ওয়াই 6ও পসিবল দুটো সংখ্যার মধ্যে, তাহলেও 27-এর মাল্টিপল হবে। 81ও পসিবল, 9 9 81। তাহলে দেখো, এক্স মাইনাস ওয়াই 9 যদি হয় তাহলেও সেটা পসিবল 81। বাট এটা কোনোভাবেই পসিবল নয়। কেন? কারণ স্যার এক্স মাইনাস ওয়াই যদি 9 গ্যাপ হতে পারে, সেটা একমাত্র সংখ্যা হতে পারে 9 আর 0 তে, তাই তো? তবেই এটা 9-এর মাল্টিপল হতে পারে, ঠিক? বাট
তুমি যদি খেয়াল করে দেখো একে উল্টে দিলে 0 নয়, সেটা আবার এক অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু বলেছে এক্স ওয়াই কিংবা ওয়াই এ দুটোই 2 অঙ্কের সংখ্যা হবে, যার ফলে এক্স মাইনাস ওয়াই নয় এই ইকুয়েশন থেকে কাজ করতে পারে না। ঠিক আছে, তাহলে এইখান থেকে কি কি সংখ্যা বিয়োগ করে 3 হতে পারে তুমি বলতে পারো স্যার? 4 থেকে 1 বাদ দিলে হতে পারে, 5 থেকে 2 বাদ দিলে হতে পারে, 6 থেকে 3 বাদ দিলে হতে পারে, 7 থেকে 4, 8 থেকে 5, 9 থেকে 6 এগুলো হতে পারে। ঠিক আছে, আচ্ছা 6 কি কিভাবে হতে পারে স্যার? 7 থেকে 1 বাদ দিলে হতে পারে, 8 থেকে 2 বাদ দিলে হতে পারে, 9 থেকে 3 বাদ দিলে হতে পারে, 10 তো হতে পারে। এইগুলো ক্ষেত্রে পসিবিলিটি তার মানে আছে। তাহলে কতগুলি পসিবিলিটি আছে ভালো করে দেখো। 4 মানে 41, 14 হতেই পারে, দেখো গ্যাপ 27 হতেই পারে, 25, 52 গ্যাপ 27, 63, 36 গ্যাপ দেখো 27 হতেই পারে, 74, 47 গ্যাপ 7 মানে এগুলো হতেই পারে, 71, 17 দেখো 54 গ্যাপ, 82, 28 54 গ্যাপ, 9, 3, 93, 36 54 গ্যাপ, মানে এগুলো পসিবল। তাহলে কতগুলি পসিবল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ধরনের পসিবিলিটি আছে, যেখানে ভিন্ন ভিন্ন ভাবে এ পাওয়া পসিবল, মানে এক্স ওয়াই এর মান পসিবল নট। ঠিক আছে, আর পসিবল হচ্ছে না, এখানে পসিবল হচ্ছে না। ঠিক আছে, দেখো 3 ধরনের আয়তাকার টালি রয়েছে, 3 ফিট ইন্টু 3 ফিট, 3 ফিট 7 ফিট, 3 ফিট 11 ফিট। এই টালিগুলিকে না ভেঙে 3 ফিট ইন্টু 100 ফিটের একটি আয়তাকার স্থান সম্পূর্ণ পূরণ করতে হবে। যদি বিভিন্ন আকারের টালির সর্বাধিক ও সর্বনিম্ন মান এক্স তো ওয়াই হয়, তবে ঠিকঠাক ভাবে ঢাকা যেতে গেলে এক্স মাইনাস ওয়াই এর মান কত, মানে মিনিমাম টালি দিয়েও আমি বানাতে পারি, অথবা বড় বড় টালি দিয়েও বানাতে পারি। বড় বড় টালি দিয়ে বানালে কত, ছোট ছোট টালি দিয়ে বানালে কত, দুটোর বিয়োগফল সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে ভালো করে আগে বোঝো, তোমাকে বানাতে হবে এদিকে 3 ফিট এদিকে 100 ফিট, আর তোমাকে যে টালিগুলো দিয়েছে এরকম যে 3টে টালি দিয়েছে তোমাকে, তোমাকে একটা দিয়েছে যে 3 ফিট 3 ফিট, আর একটা দিয়েছে 3 ফিট 7 ফিট, আর একটা দিয়েছে 3 ফিট 11 ফিট। ঠিক আছে, এবার দেখো নিশ্চয়ই তুমি এই 3 ফিটটা এখানে পুশ করে দেবে, তার মানে এদিকে 3, এদিকে 7, এদিকে 11, এদিকে 3, 7, 11 এই করে 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 জিনিসটা যেতে থাকবে, কারণ এদিকে 3 ফিটটা এদিকে 3 ফিটের সাথে সমান, তাহলে এদিকে লক, তার মানে শুধু এইগুলোকে পাশাপাশি পাশাপাশি ব্লকগুলো দিলেই 100 ফিট তৈরি হবে। তার মানে 3, 7, 11 যোগ করে করে ম্যাক্সিমাম নাম্বার কতগুলো যোগ করে 100 হতে পারে, মিনিমাম কতগুলি যোগ করে হতে পারে, সেটা আমরা জানতে চাইতে পারি। ঠিক আছে, দেখো ম্যাক্সিমাম নাম্বার যদি করতে হয় তাহলে এই ছোট সংখ্যাটাকে বারবার নিতে হবে। দেখো 33 বার নিতে পারলে 3 33 99, তাহলে 1 আমি দেবো কোথায়, হবে না। ঠিক আছে, যদি আমি 3 32 96 দিলেও একটা দেওয়া যাচ্ছে না, 3 31 93 আর একটা 7 দিয়ে পসিবল, সবগুলোকে ইউজ করতে হবে এরকম বলেছে। এই টালিগুলিকে না ভেবে বিভিন্ন আকারের টালি, এরকম কোথাও বলেনি যে সবগুলো টালি ইউজ করতে হবে, এরকম ব্যাপার নেই। তার মানে আমি এই 3 ফুট বাই 3 ফুটের টালি যদি আমি 31টা নিই, ভালো করে বুঝবে, আর এই মান যদি আমি একটা নিই, তাহলে দেখো এখানে 3 31 93 আর 7 100, আমি 100 ভরে ফেলতে পারবো। তা অর্থাৎ ম্যাক্সিমাম যদি আমি ইট নিই তাহলে 32টা ইট নিলে আমি করতে পারবো। আর যদি মিনিমাম ইট নিতে হয়, আচ্ছা যদি মিনিমাম ইট নিতে হয় তাহলে আমাকে 11 মান বেশি নিতে হবে। দেখো 3 11 99, এই সরি হ্যাঁ 9 11 99, 9টা ইট নিতেই পারি, কিন্তু আমার ভেঙে দিতে হবে, একের তো কোনো ইট নেই। ঠিক আছে, তাহলে 8 11 88, 88 যদি নিই, ধরো এর 8টা নিলাম, এর 8টা নিলাম, তাহলে হলো কত, 8 11 88, এখনো 12 পড়ে আছে। 12 কি এগুলো দিয়ে বানানো সম্ভব? হ্যাঁ স্যার, 3 4 12, কারণ 7 যদি একটা নিই
তাহলে 5 করে থাকছে, সেটা বানানো সম্ভবই নয়। 7 দুটো নিলে 14 হয়ে যাচ্ছে, সেটাও বেশি হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে আমার পসিবল হচ্ছে এইটা। 3-এর মান কটা নেওয়া, দেখো 8, 11, 88 নিয়ে নিয়েছি, আর 3, 4, 12, এটা পসিবল। তার মানে এখানে আমার মিনিমাম 12টা মান হলেই, 12টা ইট হলেই আমি এখানেও 100 পৌঁছে যেতে পারছি। তার মানে এখানে 8টার, এখানে 4টে, 12টা ইট হলেই পৌঁছে যেতে পারছি। আর এই দিকের ক্ষেত্রে 31 থেকে 32টা ইট হলে পৌঁছে যেতে পারছি। তাহলে এদের মধ্যে বিয়োগফল, তার মানে 32 - 12, your answer is 20। তো এটাই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, একটি ট্রেনকে 800 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, ভালো কথা। যদি একটি ছোটখাটো দুর্ঘটনার সম্মুখীন হয় তবে এর গতিবেগ বর্তমান গতিবেগের অর্ধেক হয়ে যায়, ভালো কথা। ছোটখাটো দুর্ঘটনা হলে অর্ধেক হয়ে যাবে গতিবেগ, ঠিক আছে। যান্ত্রিক ত্রুটি, মেকানিক্যাল এরর যদি দেখা যায় তবে গতিবেগ বর্তমান গতিবেগের আবার 1/4 হবে, যে গতিবেগে চলছিল তার আবার 1/4 হয়ে যাবে, ঠিক আছে। যাত্রা চলাকালীন ট্রেনটি 200 কিলোমিটার যাওয়ার পর একটি ছোট দুর্ঘটনার সম্মুখীন হয়, তার পরবর্তী 400 কিলোমিটার যাওয়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা যায়, ঠিক আছে। যদি 200 কিলোমিটার যাওয়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা যেত এবং 400 কিলোমিটার যাওয়ার পর ছোট দুর্ঘটনার সম্মুখীন হতো, তবে 4 ঘন্টা বেশি সময় লাগতো। তাহলে বলো ট্রেনটির আসল গতিবেগ কত? ট্রেনটার স্পিড জানতে চেয়েছে, ট্রেনটার স্পিড কত জানতে চেয়েছে, ঠিক আছে, ভালো কথা। তো দেখো ট্রেনটার স্পিড আমি জানি না, আমি ধরলাম এস স্পিড। তাহলে আগে দুটো ঘটনা কিভাবে ঘটেছে দেখো। প্রথমে 200 কিলোমিটার গেছে, প্রথমে যে 200 কিলোমিটার গেছিল সেখানে ছোট দুর্ঘটনা হয়েছিল, ছোট দুর্ঘটনা মানে মাইনর অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা গেল 200 কিলোমিটার পর্যন্ত, ভালো করে বুঝবে। তারপরে আবার 400 কিলোমিটার গেছে, তারপর দেখা গেছে মেকানিক্যাল ডিফেক্ট, মানে 1/4 হয়ে গেছে, তাতে 400, 200, 600, তারপরে 200 গেছে। এইভাবে না গিয়ে ও যদি প্রথম 200 পরেই যদি হতো মেকানিক্যাল ডিফেক্ট এবং পরের 400 পরে গিয়ে যদি হতো মাইনর অ্যাক্সিডেন্ট, তাহলে যে সময়টা লাগতো তাহলে আরো 4 ঘন্টা বেশি লাগতো। এখানে যে টাইম লাগছে তার থেকে 4 ঘন্টা বেশি লাগছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিই ট্রেনটার প্রাথমিক গতিবেগ ছিল এস, ঠিক আছে। এস হচ্ছে গতি, তাহলে 200 কিলোমিটার গেছে, সময় কত লেগেছে? সময় মানে কি আমরা কি জানি স্যার? টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড, যেটা ছোট থেকে আমরা জানি, টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। তাই টাইম বার করবো, তাহলে এর ডিস্টেন্স 200/s, এর টাইম কত লেগেছে আগে দেখি। এর লেগেছে 200/s, এটুকু, ঠিক আছে। এবার এই স্পিড মেকানিক্যাল অ্যাক্সিডেন্ট হলেই কি হয়ে যাবে? অর্ধেক। তাহলে যদি এস থাকে তাহলে এস হয়ে যাবে কি 2s, ঠিক আছে। তাহলে এটা যদি 2s হয়ে যায় তাহলে এই 400 যেতে কত সময় লেগেছে? 400/2s, এবং তারপরে আচ্ছা 2s না, স্পিড তো দ্বিগুণ হয়ে যাবে না বাবু, স্পিড হয়ে যাবে অর্ধেক, মানে s/2, ঠিক আছে। এবং পরের 2 হয়ে গেছে কি, যেটা যাচ্ছিল মানে s/2 যাচ্ছিল তার আবার 1/4 হয়ে গেছে, কারণ এমডি এলেই মেকানিক্যাল ডিফেক্ট এলেই 4 ভাগ হয়ে যাবে, তার মানে s/8 হয়ে গেছে এই ক্ষেত্রে গতিবেগ। তাহলে এই হলো তোমার টোটাল সময় এর। তাহলে এটাকে যদি ভালো ভদ্র ভাষায় লেখা হয় তাহলে কি হলো স্যার? 200/s প্লাস এই 2 ওপরে চলে যায়, 400 আর 200, 800/s প্লাস 8×2 1600/s, এটা হলো টোটাল টাইম। তাহলে নিচে 1/s যদি চলে যায় একবারে, তাহলে যোগ করে এখানে বলো 800 আর 200, 1000, 1000 আর 16, 2600/s, এই হলো টোটাল টাইম যেহেতু যেতে, যদি এইভাবে যেত। আচ্ছা যদি সেকেন্ড ভাবে যেত তাহলে কি হতো স্যার? সেকেন্ড ভাবে গেলে প্রথম 200-তে ও এসেই যেত, ঠিক আছে, ভালো কথা। তারপরে ওর 400-তে দেখো, এবার প্রথমেই যখন মেকানিক্যাল ডিসঅ্যাডভান্টেজ হয়েছে মানে মেকানিক্যাল ডিফেক্ট হয়েছে, তার মানে 4 ভাগ হয়ে যাবে, তাহলে এস হয়ে যাবে s/4, আর লাস্টের 200টা কি হয়ে যাবে?
আবার এর উপরে ওই মাইনর অ্যাক্সিডেন্ট হয়েছে মানে হাফ, তাহলে s/4 এর হাফ মানে s/8 হয়ে গেল। তার মানে একে যদি আমি ভদ্র ভাষায় লিখি তাহলে হচ্ছে দেখো 200/s, 4 ওপরে গেলে 4 4 1600/s, 8 গেলে এটাও 1600/s। তার মানে এটাকে যদি আরেকটু ভদ্র ভাষায় এস দিয়ে লিখি তাহলে উপরে যোগ হয়ে গেল কত স্যার, 1600 1600 3200, আর এটা 3400/s। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে সময় হলো 2600/s আর এটার ক্ষেত্রে সময় হলো 3400/s, এবং বলেছে এই দুটো সময়ের যে গ্যাপ সেই সময়ের গ্যাপ হলো 4 ঘন্টা। তাহলে এটা থেকে এটা বাদ দিলে হলো 4 ঘন্টা। তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে স্যার, 3400/s মাইনাস 2600/s, এটাই বলেছে 4। এখান থেকে এস এর মান খুব সুন্দর বেরিয়ে যাবে। এস যদি এদিকে করে দিই তাহলে 3400 মাইনাস 2600 মানে হলো 800/4, এটা দিয়ে এটা কেটে দাও 200। তাহলে স্পিড কত হবে, 200 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, আর যদি তুমি অপশন টেস্টও করতে পারো। তুমি দেখো এখানে একটা জিনিস দেখে বুঝতে হবে, যেহেতু 200 400 200তে এবং সেখানে 4 ঘন্টা মানে 4 পয়েন্ট সামথিং নেই, তো 190 বা 150 দিয়ে কাজ হবে না। একবার তুমি 200 ধরিয়ে টেস্ট করতে পারো আর একবার 100 ধরে টেস্ট করতে পারো। ঠিক আছে, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, নেক্সট, একটি নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের নির্বাচন 3টি বিষয়ের উপর নির্ভর করছে, তাদের পারফরমেন্সের ভিত্তিতে হয়। ঠিক আছে, বলছে 1 2 ও 3 নাম্বার বিষয়ের গুরুত্ব বা ওয়েটের যথাক্রমে 0.2 0.3 এবং 0.5, মানে এখানে তুমি যাই পাও তার 0.2 গুণ হবে, এখানে তুমি যাই পাও তার 0.3 গুণ হবে, এখানে তুমি যাই পাও তার 0.5 গুণ হবে। এই নিচের এই তথ্য দিয়ে দিয়েছে, ব্যবহার করে বলছে 3 জন প্রার্থীকে নির্বাচন করতে বলা হবে, তবে কাট অফ স্কোর কত হবে, মানে 3 নম্বর প্রার্থী কত পাবে, 1 2 3 জনকে নেবে, 3 নম্বর প্রার্থী কত পাবে, ওটাই কাট অফ স্কোর। ঠিক আছে, তাহলে দেখো এই যে 5 পেয়েছে এর কতটা নেব, 0.2, তাহলে 5-এর 0.2 মানে 5 × 10 মানে 1। ঠিক আছে, তারপর 0.3, 3 4 12 মানে এখানে 1.2। আচ্ছা, আগে একজনের সবই বসিয়ে দিই, আগে এখানে সবই 0.2 গুণ করে বসিয়ে দিই, মানে এই এই ওয়ানে যাই হবে যে যাই পাবে তার 0.2 গুণ হবে, মানে 5 × 0.2 মানে 1, 4 × 0.2 মানে 0.8, 3 × 0.2 মানে 0.6, 9 × 0.2 মানে 1.8, 8 × 0.2 মানে 1.6। এখান থেকে এটা এটা এখানে যাই হবে সেভাবে 0.3 গুণ, তার মানে 0.3 × 4, 4 3 12 মানে 1.2, 6 × 3 18 1.8, 2 × 3 6 0.6, 4 × 2 0.8, 8 × সরি ইন্টু 3 তো 4 × 3 মানে 1.2, 8 × 3 3 8 24। ঠিক আছে, 2.4। আচ্ছা, এইখানে যাই হবে 0.5 মানে হাফ হয়ে যাবে, তার 6 এর হাফ, 5 এর হাফ 2.5, 8 এর হাফ 4, 3 এর হাফ 1.5, 2 এর হাফ 1। এই হলো টোটাল স্কোর, কে কতটায় কত স্কোর পাবে। এবার দেখো 1 নম্বর লোক কত পেয়েছে, 2 কত পেয়েছে, 3 কত পেয়েছে, 4 কত পেয়েছে, 5 কত পেয়েছে। ঠিক আছে, দেখো 1 কত পেয়েছে, দেখো 1 1 2 3 2 5 5.2 এর স্কোর। আচ্ছা, তারপরের লোকটা স্কোর কত আছে দেখো 0.8, আচ্ছা 5.2 আর 6 6 7.8, এই 7.8 পেয়েছে, ভালো স্কোর। এ কত পেয়েছে দেখো 6 আর 6 12 12 1.2 মানে 5.2। এ কত পেয়েছে দেখো 1.83 4 4.5। এ কত পেয়েছে দেখো 6 4 5। তাহলে তোমাকে বলে যে ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনকে বেছে নিতে হবে, তাহলে এ হলো ফার্স্ট, এরা সেকেন্ড এবং থার্ড, এবং 3 জনকে যদি বেছে নিলাম তাহলে এটাই হয়ে গেল আমার কাট অফ। কাট অফ তাহলে কত হলো 5.2, লাস্ট ক্যান্ডিডেট, কারণ এই দুজন তো পাবে না, এরা এর থেকে কম পেয়েছে, তাহলে কাট অফ কত 5.2।
নেক্সট। যায় না কেন? যা 35। এ বি সি তিনজন অংশীদার একটি ব্যবসা শুরু করেন। এ তার মোট পুঁজির এক তৃতীয়াংশ সময়ের জন্য, বি মোট পুঁজির এক চতুর্থাংশ সময়ের জন্য এবং অবশিষ্ট পুঁজি সি বিনিয়োগ করে সম্পূর্ণ সময়ের জন্য বিনিয়োগ করে, মানে 12 মাসের জন্য। ঠিক আছে, 17,000 টাকা লাভের মধ্যে সি কত টাকা পাবে? ঠিক আছে, তার টোটাল লাভ তুমি ধরে নাও, মানে টোটাল টাকা হলো 12 টাকা, 12 মাস। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছে এ, বি আর সি। তাহলে টোটাল টাকার এক তৃতীয়াংশ মানে কত টাকা? 4 টাকা। এক তৃতীয়াংশ সময়, 12 মাসের এক তৃতীয়াংশ সময় মানে 4, 4 × 4, এই টাকা রেখেছে এ। বি রেখেছে এক চতুর্থাংশ, 12-র এক চতুর্থাংশ 3, এক চতুর্থাংশ সময়, 12 মাসের এক চতুর্থাংশ সময় মানে 3 মাস। এবং সি অবশিষ্ট পুঁজি মানে 4, 7 টাকা হয়ে গেছে, মানে 5 টাকা এ কিন্তু সম্পূর্ণ সময়ের জন্য রেখেছে, মানে 12 মাসের জন্য। টাকাটা কি অনুপাতে ভেঙে গেল স্যার? 16:9:7। তাহলে বলেছে টোটাল 17,000 টাকা লাভের মধ্যে সি কত টাকা পাবে? দেখো সি কত টাকা পেলো? 60 আউট অফ কত? টোটাল 60 আর 6 66, 76, 86, 85, মানে 85 টাকার মধ্যে এখানে টোটাল টাকা কত লাভ? 17,000। তাহলে 17 দিয়ে কেটে গেলে 1000, 5 17 85, 5 12 12 × 1000। সি কত টাকা রেখেছে? 12,000। ঠিক আছে, মানে 12,000 টাকা রেখেছে না, 12,000 টাকা প্রফিট পাবে। ঠিক আছে, লাস্ট প্রশ্ন 36। এমন দুটি রাসায়নিক পদার্থ রয়েছে যারা একে অপরের সাথে বিক্রিয়া করে না। ভালো কথা। একটি পাত্রে 10 লিটার রাসায়নিক এ রয়েছে, পাত্রটি থেকে 1 লিটার রাসায়নিক বের করে নেওয়া হলো এবং তার পরিবর্তে 1 লিটার রাসায়নিক বি ঢালা। ভালো কথা। তারপর পাত্রটি থেকে 1 লিটার মিশ্রণ বার করে নিয়ে আবার বি ঢালা হলো। 1 লিটার মিশ্রণ বের করে তার জায়গায় 1 লিটার বি ঢালার এই প্রক্রিয়াটি আরো একবার চালনা করা হলো, তবে বি এর পরিমাণ এখন আনুমানিক কত পার্সেন্ট আছে? তার মানে একবার করে তোলে, আবার সমপরিমাণ জিনিস দেয়, আবার সেম জিনিস তোলে, সমপরিমাণ জিনিস দেয়। কত পার্সেন্ট করে তুলছে স্যার? 10 লিটারের মধ্যে 1 লিটার। তাহলে আগে যদি থাকে 10 লিটার, তাহলে এখন হচ্ছে 9 লিটার। এই প্রক্রিয়াটি 3 বার হয়েছে, প্রথমে এখানে একবার, এখানে একবার, লাস্টে আরো একবার, 3 বার। তার মানে আমরা কিভাবে অঙ্ক করি? 10 কিউব = 9 কিউব, এটা তো মিশ্রণের খুব কমন অঙ্ক। তার মানে হাজারের জিনিস আসলে হয়ে গেছে 729। তার মানে বি এখন আলটিমেটলি কত আছে? টোটাল যদি 1000 হয়, তার মধ্যে 729, এই যে পার্টটা সেটা এই রয়েছে। তাহলে বি কত? টোটাল = এ। এটাই তো আমাদের প্রশ্ন, যে 10:9 মানে কি? 10 লিটারের ভেতর থেকে 1 লিটার সরিয়ে দেওয়া মানে এ 9 লিটার হয়ে যাওয়া না? তার 10 লিটার টোটাল 9 লিটারে, এটা কিন্তু টোটাল = এ। মানে টোটাল 1000 হলে এ এত, তাহলে বি কত? বি হচ্ছে এদের মাইনাস, তাহলে এদের মাইনাস করলে কত হচ্ছে? 1, এখানে 1 হলো, আর 72 থেকে করলে 200, তাই তো? ঠিক। তার মানে দেখো বি, এটা হলো, এটা কার মান? এটা হলো বি এর। তাহলে বলতে স্যার টোটালের মধ্যে বি এর পার্সেন্টেজ কত? 271 আউট অফ 1000, পার্সেন্টেজ মানে কি? ইনটু 100%, তো 27.1। কিন্তু পয়েন্ট মানে বলেনি, বলেছে আনুমানিক কত, মানে প্রায় কত, প্রায়, মানে 27.1 কে আমরা প্রায় কত লিখবো? 27%। তো রাইট অ্যান্সার কি হবে স্যার? অপশন ক্লিয়ার। তো থ্যাংক ইউ প্রত্যেককে আমাদের সাথে জুড়ে থাকার জন্য, এসডিএসসি থেকে ভরসা করার জন্য।
এবং এসডিএসসি শুধুমাত্র যে পিএসসি বা পুলিশ নিয়ে বা শুধু এসএসসি রেল বা শুধু ইউপিএসসি বা শুধু অন্য কিছু নয়, সরকারি চাকরিতে একটা বাঙালি হয়ে তোমার যা যা প্রয়োজন হতে পারে এসডিএসসি তোমার প্রতিটা ডিমান্ডস বা নিডস পূরণ করতে বদ্ধপরিকর। যদি মনে হয় এসডিএসসিতে জয়েন হতে হবে তো জয়েন এসডিএসসি নাও। আমাদের গুগল অ্যাপে চলে যেতে পারো, গুগল প্লে স্টোরে গিয়ে লিখতে পারো এসডিএসসি, তো এসডিএসসি তুমি ডাউনলোড করতে পারো, সেখানে তোমরা ক্লাস করতে পারো যদি ভালো লাগে আমাদের ক্লাস। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আনসাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো। দেখা হবে আগামী দিন আগামী কোনো ভিডিও বার্তায়, তার আগে ভিডিওটা শেয়ার করে দিও শুধুমাত্র সিরিয়াস অ্যাসপিরেন্টদের সাথে। নমস্কার।